আমাদের প্রথম অতিথির কাছে। এবং প্রথমেই একটা ঘটনা, একটা স্বপ্ন নিয়ে একটা ঘটনা, সেই স্বপ্নের ঘটনাটাই আস্তে খুব জটিল হয়ে ওঠে। শুনি আমরা শাহরিয়ারের কাছ থেকে। শাহরিয়ার, আপনার বাসাটা কোথায় এবং আপনি কোথায় থাকেন চট্টগ্রাম শহরে, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ ফাসলু ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার্স। আমি শাহরিয়ার হাসান, চকবাজার, চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ইন্টার সেকেন্ড ইয়ার। ওকে, আমরা চলে যাই ঘটনায়। ভাইরাত, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। 2011 সালের দিকে, 2011 সালে তখন আমি জ্যাস এক্সাম দিচ্ছি, জ্যাস এক্সাম চলতেছে তখন। তো ফার্স্ট আমার এই ঘটনা বলার আমার বাড়ির বিবরণটা দেওয়া দরকার, ঠিক আছে? আমার বাড়ির বিবরণটা হলো, আমার দুটো আদিত্য বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, বাড়ি চার ফ্ল্যাট বিশিষ্ট একটা বাড়ি। আচ্ছা, ফার্স্ট ফ্ল্যাটে বাম নিচে 2 ফ্ল্যাট, উপরে 2 ফ্ল্যাট। উপরের ফ্ল্যাটের বাম পাশে থাকতাম আমি, অর্থাৎ আমরা থাকতাম, আমাদের বাইরে থাকতো, আর 3টা ফ্ল্যাট রেন্ট দেওয়া, ভাড়া দেওয়া। তো রাসেল ভাই, যেমন আমার পরীক্ষা চলছে, আগে বলছি, পরীক্ষা চলাকালীন সময় আমাদের বাসায় কি হলো, আমার দোকান ভাই আমাদের ডান পাশে, আমাদের পাশের ফ্ল্যাটে নতুন ফ্ল্যাট আসলো। তো ভাড়াটি আসার পর 8 দিন চলে গেল। নর্মালি খুব ওনারা দুজন হাজবেন্ড ওয়াইফ। আমরা একদিন 8 দিন পর রাত্রে আমি আর আমার ছেলে বসলাম রাত্রে, ওরা গল্প গল্প করে করে কাটছিল, শেষ করতেছিলাম। তো হঠাৎ আমরা শুনতে পেলাম বিকট একটা শব্দ শুনতে পেলাম। তো শব্দটা ফার্স্টে রাতের সময় ফার্স্টে একটা শব্দ আসতে পারে। তো শব্দটা কন্টিনিউস যখন 3-4 বার হলো, অর্থাৎ 4-5 মিনিট ধরে কন্টিনিউস চলছিল। তখন আমরা বললো তুই বাইরে দেখে কি হচ্ছে। তো আমি বের হলাম, আমাদের বাসার সামনে ফিরে যাচ্ছে। তো যে আমাদের পাহাড়ের পাশে যেতে হয়, তো পেছনে আব্বু কি করলাম, বাসার সামনে গেলাম, বাসার সামনে গিয়ে বললাম, আঙ্কেল কি হলো? যে খুব জোরে দরজা মানে লাফি উঠছে, অর্থাৎ দরজাটা ভাঙাতে সামহাও। তো আব্বু জিজ্ঞেস করলো কি হলো, কি সমস্যা, প্রবলেম কি? আঙ্কেল বলতেছে, আমি খুব ফ্রিতে সন্তুষ্ট তখন, তো ওই অবস্থায় বলতেছে যে আঙ্কেল, আমার ওয়াইফ আমার উপর রাগ করছে, রাগ করার পর দরজাটা ভেতর থেকে লক করে দিচ্ছে। এখন আমি অনেক রিকোয়েস্ট করলাম, খুলতেছিলাম। তো আমার আব্বু তখন রিকোয়েস্ট করলো ওনাকে যে মা তুমি খুলো, যে কি প্রবলেম আমাকে বলতে পারবা, নো প্রবলেম। ফাইনালি কি হলো, যখন দরজাটা খুললো রিকোয়েস্ট করার পরে, তখন ভিতরে তারা। আচ্ছা, দরজা খোলার পর দরজাটা আমরা খুলিনি, তখন আমরা সেফটির জন্য তো আমরা পুলিশ কল করা হলো। পুলিশ আসার পর দরজাটা খুললো, খোলার পর দেখলো উনি সুইসাইড করার পর তো হলো কি, মোটামুটি 3 দিন চলে গেল। সুইসাইড করার পর 3 দিন নর্মালি চলে গেল। 3 দিন পর আমাদের বাসায় নতুন ভাড়াটিয়া উঠবে, ওনারা ওঠার জন্য আসলো। তো আব্বু তখন ওনাদের বলে দিল যে আমাদের বাসায় সুইসাইড হচ্ছে, তোমরা যদি প্যারানর্মাল কিছু বিশ্বাস করে বিলিভ করেছো তাহলে না ওঠে। তোমরা বলতেছে কে বিশ্বাস করো প্যারানর্মাল হতে পারে, সুইসাইড চলে গেছে। যাই হোক, তো ভাড়াটা ওঠার 2 দিন পর, অর্থাৎ মোটামুটি সুইসাইড হওয়ার 5 দিন পর, এই 5 দিন খুব নর্মাল চললো, ঠিক আছে? 5 দিন পর হঠাৎ রাত্রে 3টার দিকে আমার 2:30টার দিকে আমার ঘুমটা ভেঙে গেল, ঠিক আছে? আমি ঘুম ভেঙে যাওয়ার পর হঠাৎ করে যাওয়ার সময় একটু বলে রাখা দরকার, আমার জানালাটা তখন খোলা ছিল। সময়টা ছিল গরম এবং শীতের মাঝামাঝি সময়, অর্থাৎ গরম আসবে ঋতু পরিবর্তন একটা সময়, ঠিক আছে? ওই আমি ফাইলে কি করলাম, জানালাটা খোলা রাখতাম, জানালা খোলা রেখে ঘুমটা দেখলাম, ঠিক আছে? তো ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখলাম জানলার বাইরে গিয়ে, জানার বাইরে আমার চোখ চলে গেল বাইরে হঠাৎ করে। তো আমি চোখ খোলার পর একটা বিভৎস দৃশ্য, এইরকম দৃশ্য আমি বললে হয়তো আপনি বুঝতে পারবেন, কিন্তু ফিল করা পসিবল না জিনিসটা, আমি নিজে দেখার পর ফিল করতে পারছি। তো আমি দেখলাম, আচ্ছা একটু বলে দরকার, আমাদের যে ভাড়াটি আসছে, নতুন ভাড়াটিয়ার, তোমরা 3জন মেম্বার ছিলেন, একজন হাজবেন্ড, একজন ওয়াইফ, আরেকজন ছোট বাচ্চা, 4-5 বছর পিচ্ছি বাচ্চা। অত পিচ্ছি বাচ্চা দেখলাম আমি, আমার অর্থাৎ আমি ঘুম ভাঙার পর দেখলাম আমার পিচ্ছি বাচ্চাটা আমার জানলাটা দেখালো, ঠিক আছে? এখন ঠিক আছে, কিন্তু পিচ্ছি বাচ্চাটার মাথার, অর্থাৎ ওর ঘাট থেকে মাথা পর্যন্ত যে অংশটা, ওই অংশটা ছিল যে আপুটা আমাদের বাসায় সুইসাইড করতে পারে, ওই আপুটার। আমি তো দিকে
প্রচন্ড ভয় পাওয়ার পর একটা চিৎকার দিলাম। হ্যাঁ, চিৎকার দেওয়ার পর আমি এক্সপেক্ট করতেছিলাম পাশের বাসা থেকে, অর্থাৎ পাশের রুম থেকে আমাদের আব্বু রুমটা ছিল আমার সাথে অ্যাটাচড, ঠিক আছে। তো যে চিৎকার দিলাম, সেই চিৎকার শোনার পর আশেপাশের বাসা থেকে শুধু চলে আসার কথা, আমি জিজ্ঞেস থেকে চিৎকার দিতে ভয় পাওয়ার পর। তো দেখলাম ফাইনালি আমার আব্বু আম্মু আসলো না। আমি 2-1 মিনিট ওয়েট করলাম, ওয়েট করার পর আব্বুকে চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পর দেখতেছি এখনো কোনো রেসপন্স আসতেছে না। ঠিক আছে, আমি কি করলাম তখন, আমি একটু ওঠার চেষ্টা করলাম, অর্থাৎ শুনেছিলাম শোয়া থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি আমি পারলাম না। আর আমি কোনো বডি মুভমেন্টই করতে পারতেছি না রাস্তায়। তো তখন হলো কি, আমি একটু মানে চোখ বন্ধ করে থাকলাম, চোখ বন্ধ থাকার চেষ্টা করলাম যে আমার এই বিভৎস দৃশ্যটা আমার দেখতে না হয়। তো একটা চুলো পিচ্ছে পাচ্ছে এই অবস্থা। যাই হোক, আমি আলটিমেটলি 5 মিনিট আমার চোখটা বন্ধ থাকার পর আসলে শ্যাডোটা, শ্যাডো বলতে স্ট্রাকচার বলতে, যাই হোক, সেটা চোখের থেকে দেখার জন্য চোখটা খুললাম, দেখলাম ওই যে স্টিল দেয়ার। তো আমি কি করলাম, আবার বন্ধ করে ফেললাম। এইভাবে 3টার দিকে, অর্থাৎ তখন তো মোটামুটি ফজরের আজান মোটামুটি 5টার দিকে দিত। মোটামুটি 2 ঘন্টা আমার বন্ধ খোলার মধ্যে চলে গেল, ঠিক আছে। তো আমি প্রচন্ড ভয়, আমার ভয় এমনও তাতে আশেপাশের যে খাটে শুয়েছিলাম, ওই খাটার বিছানা তো পুরো ভিজে গেছে, আমার শরীর পুরো ভিজা এমন অবস্থায়। তো আমার একটু এখন পরীক্ষার প্রেশার ছিল ওই দিনে, ওই দিন আমার পরীক্ষা ছিল জাস্ট এক্সাম। তখন আমার বয়স ভাই 13-14 বছর, 13-14 বছর বয়স। আমি এক ছেলে একটা এক্সপিরিয়েন্স করছে জিনিসটা। ওই সময় আমার পরীক্ষা চলতেছে, আমি বুঝতেই পারতেছি আমার সময়টা ছিল হ্যাঁ। এবং এটা আপনার সাথে রেগুলার হচ্ছে প্রতিদিন? রেগুলার বলতে উইকলি আমার যখনই ঘুম ভাঙতো, দেখবেন উইকলি আমার 4 দিন ঘুম ভাঙতেছে। 4 দিন ঘুম ভাঙার পর আমি দেখতেছি যে ওটা আমার সাথে শুনতে চেয়েছিলাম যে আপনার ঘুম হঠাৎ করে ভেঙে যেত এবং ঘুম ভেঙে গেলে আপনি দেখতে পেতেন ওইটা। তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো? আর তারপর আসলে একটু কথা বলে রাখা দরকার। আমি জিনিসটা ঘুম ভাঙার পর আমাকে যখন ডাক্তার সব ঘুম থেকে যে সেটার দিকে আমার আসলো, তোমার এক্সাম, তুমি উঠবে না, তখন আমি আমাকে আসলে বলি নাই তখন। তো একটু কথা বলি নাই, কারণ ফার্স্ট রিজন ছিল টেনশন করবো, প্রথম টেনশন। সেকেন্ড রিজন ওনার হয়তো বা ওই দিক দিয়ে চলে যেতে পারে। তো আমি ওই দিক দিয়ে ওনারা টেনশন দিতে পারতেছেন না। সাথে আমি ধরে নিয়েছিলাম যে এটা আসলে হ্যালুসিনেশন। আমি হ্যালুসিনেশন আসলে আমি নিজেকে বোঝাতে চাচ্ছিলাম, অর্থাৎ আমি যে অনেক বেশি থাকতে পারে। আসলে উনি আমার 8 দিনের মধ্যে ওনার সাথে আমার একটা খুব ভালো রিলেশন তৈরি হয়ে গেছিল ভাইয়া। তো আর ভালো রিলেশন তৈরি হওয়ার ফলে আমি মনে করলাম যে ওনাকে আসলে আমার হ্যালোসিন হইতেই পারে। উনি মৃত্যুর পর আমি যদি জিনিসটা শুনে যেতে পারতেছিলাম যে ওই দিন দুপুরেই আমার সাথে আমার কথা হয়েছে, অর্থাৎ উনি যেদিন মারা যাবেন, সুইসাইড করছে, ওই দিন দুপুরেই ওই আপুটার সাথে আমার কথা হয়েছিল। আমি যেতে পারতেছিলাম না। আমি মনে করছিলাম হ্যালোসিনেশন হয়তো বা ফার্স্ট দিন আমি দেখতেই পারি ওই জিনিসটা। ঠিক আছে, আমরা এক্সপ্লেনেশন পরে দিব। আমার মেইন ঘটনায় আসি আমরা। আপনি এটা পরপর আপনি যেটা বলি সেটা হচ্ছে 2 বছর পর্যন্ত এই জিনিসটা দেখতে পেয়েছেন এবং আমি একটু প্রশ্ন করে আপনার কাছ থেকে শুনে নিই। হ্যাঁ, 2 বছর আপনি দেখতেন এবং 2 বছর সবসময় আপনার এই ঘুম ভেঙে গিয়ে এটা আপনি দেখতে পেতেন, রাইট? ঘুম ভাঙলে আপনি এটা দেখতে পেতেন। ওকে, তারপর 2 বছর পরে আপনি এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি করেছেন? আচ্ছা, 2 বছর পর হলো কি একদিন না, আমি যেটা জিজ্ঞেস করছি ওটা আপনি বলেন প্লিজ। তো 2 বছর পর আমি আলটিমেটলি একটা ফ্রেন্ডের থ্রু দিয়ে একটা সাইকিয়াট্রিস্টের কাছে দেখাতে গেলাম। পাশে কিছু বলিনি, দেখাতে গেছিলাম। দেখাতে যাওয়ার পর উনি আমাকে ফার্স্টে আমার কথা শুনতে চাইলেন, বলে তুমি সবকিছু বলো। তখন আপনি তাকে সবকিছু বললেন, আপনারই বলতে বললেন। ঠিক আছে, আমি বললাম। বলার পর বললেন ঠিক আছে, তুমি হ্যালুসিনেশন হচ্ছে তোমার, তুমি ভাব করছো আমার কাছে আসছো। উনি সাইকিয়াট্রিস্ট, খুব নাম করা সাইকিয়াট্রিস্ট। উনি কিন্তু ঢাকায় থেকে 2 দিন চেম্বার করার জন্য আসতেন, ঠিক আছে। তো হলো কি, উনি করলেন যে আমাকে বললেন প্রেসক্রাইব করে দেন কিছু, কিন্তু ওষুধের নাম প্রেসক্রাইব করে দিলেন যে তুমি এইসব ওষুধ খাবা, মেডিটেশন করার চেষ্টা করবা। তো আমি ওনার থেকে তুলে আসার পর আলটিমেটলি 2 দিন পর আমি 2 দিন কন্টিনিউস ওষুধ চালাই গেছে, তারপর মেডিটেশন করার চেষ্টা করছি 2 দিন। তো 2 দিন পর আলটিমেটলি ওনাকে ফোন দিলেন। আচ্ছা, উনি না একটা ফোন আসছে, বললাম কে, বলতেছেন যে আমি ডক্টর, আমার নামটা বলতে পারছি না। তো তুমি আমার সাথে দেখা করতে পারবে? আমি বলতেছি স্যার আজকে দেখা করা পসিবল না, সকালে আসি। বলে নো প্রবলেম, তুই কালকে সকালে চেম্বারে থাকবো, ঠিক আছে। দেখা করতে গেলাম ওনার সাথে। তো উনি দেখা করতে যাওয়ার পর উনি আমাকে বলতেছেন, আচ্ছা তোমার ঘটনাটা আমাকে আরেকটু একটু ক্লিয়ার করে বলবো, আসলে তোমার স্ট্রাকচারটা কিরকম ছিল। আমাকে বললাম ওনাকে এই স্ট্রাকচারটা ছিল। তো ওনার চেয়ার তখন দেখতে একটু বেশ হয়ে গেল। আলটিমেটলি আমার কথাটা বললো, সেটা আমার জন্য ছিল খুবই 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 ভয়ঙ্কর একটা জিনিস। উনি দেখতে পেতেন প্রত্যেকদিন রাতে, অর্থাৎ আমাকে আমার সাথে দেখা করার পর উনি দেখতে পেতেন প্রত্যেকদিন রাতে, অর্থাৎ গত 2 দিন ধরে 2 রাতে ঠিক ওই
আমার আমার বর্ণনার যে স্ট্রাকচারটা ছিল ওই স্ট্রাকচারটা ওনার ব্যাডের পাশে দাঁড়া থাকতো। দিন দেখবেন আরো থাকছে একদিন ওনার পাশেই বসা। তো অটোমেটিক উনি ভয়ে ছিলেন, খুবই ভয়ে, ঠিক আছে? স্বাভাবিক একটা উনি 12 বছর ধরে সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করতেছেন, প্লাস আমার মতো আমাকে এবং হ্যান্ডেল তখন ওনার কি প্রবলেমটা শেষ পর্যন্ত ছিলই আপনি তাই জানতেন, এবং আপনি একটা জিনিস আমাকে বলেছিলেন যখন উনি দেখতে শুরু করলেন তখন আস্তে 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 আমার ডিটেলস হওয়া শুরু হলো। ওকে, দ্যাটস ইট। আমার মতে ঘটনার মেইন পয়েন্ট এখানে, এবং থ্যাংক ইউ শাহরিয়ার। এবং শাহরিয়ারের ঘটনার মেইন জায়গাটা এটা ছিল যে উনি একটা মেয়েকে দেখতেন যে মেয়েটা মৃত, এবং সেই মেয়েটাকে উনি দেখা শুরু করার পরে যখন অসহ্য হয়ে গেল 2 বছরের মতো সময়, তখন উনি একজন তার কাছে গেলেন, একজন খুব নাম করা সাইকিয়াট্রিস্ট যিনি ঢাকা এবং চিটাগাং দুই জায়গাতেই প্র্যাকটিস করেন, এবং তারপরে তার কাছে জানতে চাইলেন এর সমাধান কি। উনি তো রেগুলার উনি প্রেসক্রাইব করলেন, বাট কয়েকদিন পর আবার ওনাকে আবার শাহরিয়ারকে দেখে পাঠালেন উনি, এবং দেখে পাঠিয়ে উনি জানালেন যে এখন সেটা দেখতে শুরু করেছেন। অর্থাৎ আপনারা যারা ঘটনাটা দেখতে শুরু করলেন, মানে যখন উনি দেখতে শুরু করলেন তখন আস্তে আস্তে শাহরিয়ার এখান থেকে বেরিয়ে আসলো। শাহরিয়ার এই ঘটনা শোনার পরে আপনারা অনেকেই হয়তো এই জিনিসটাকে অবলোকন বা করতে পারেন বা দেখতে পারেন, বা এই জিনিস এই এক্সপিরিয়েন্সটা আপনারা হয়তো পেতে পারেন। আমি অনেকদিন একটা মুভি দেখেছিলাম রিং নামে, এবং সেখানে একটা ফুটেজ থাকে, সেই ফুটেজটা যে দেখে সে কয়েকদিনের মধ্যে মারা যায়। তো আমার কাছে শাহরিয়ার ঘটনা খুব অদ্ভুত লাগলো। আপনারা যারা শুনলেন শাহরিয়ার ঘটনাটা এরকম, মানে কি বলবো, ছোঁয়াচে রোগের মতো আর কি। ডাক্তার ট্রিটমেন্ট করতে চেয়েছিল শাহরিয়ার, উল্টে ডাক্তার তার চিকিৎসা করলো, সে সফল হলো, বাট তিনি সেই রোগে ভুগতে শুরু করলেন। যারা শুনছেন তাদেরও যে এরকম হবে না সেটা বলাটা খুব মুশকিল, হয়তো বিচ্ছুর হতে পারে, এবং হতে পারলে অবশ্যই আমাদের জানাবেন, এবং জানাতে হলে যেটা করবেন সেটা আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আবারও আপনাদের বলেছি। আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটা প্লিজ রাখুন। ইমেল অ্যাড্রেস আমি বলছিলাম যে আর যে তমা আমাদের প্রোগ্রামের আর যে হিসেবে এইখানেই ছিলেন, এবং যেখান থেকে কাছে শো করছি। তো তমা আমাকে একটা ঘটনা বলেছেন তার বাসা চট্টগ্রামে। এটা খুব অদ্ভুত ঘটনাটা, আমি বলবো না যে ভয়ের, বাট ঘটনাটা খুবই অদ্ভুত। আমি সেই ঘটনাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। তমা আমাদেরকে টেক্সট করে পাঠিয়েছিলেন ঘটনাটা, আজকে উনি নিজেই ভয়েস দিতে চেয়েছিলেন, পরে সিক যাওয়ার কারণে দিতে পারেননি, বাট আমরা শুনছি সেটা। আমি জাস্ট হুবহু পড়ে শোনাচ্ছি। কথা বলছি এই যে গাছটাকে নিয়ে, সেই গাছটির নাম খিল গাছ। অন্য কোনো নাম আছে কিনা জানি না। এই গাছ বাংলাদেশে কি 3টা আছে, কিন্তু এর মধ্যে যেটা আমাদের গ্রামে, ওইটার শুধু ফল হয়। আমাদের গ্রামের নাম বারুকুণ্ড, সীতাকুণ্ড থানায় পড়ে এই গ্রামটি। এই ফলটা অন্যান্য ফলের মতো না, ভীষণ মিষ্টি, ভেতরটা পুরো দুধে ভর্তি। সবাই এই গাছটাকে অনেক স্পেশাল মনে করে, আর মনে করতো যে আর খুব মেনে চলতো, মানতো, খুব শ্রদ্ধা করতো এই গাছটির নিচে দুধ ঢেলে। এখনো গরুর বাচ্চা হলে প্রথম দুধটা ওই গাছের নিচে সবাই দিয়ে আসে। আরেকটা মিথ আছে এই গাছটাকে নিয়ে। এই গাছটায় আমাদের ফ্যামিলির যিনি প্রথম নিয়ে এসেছিলেন তিনি নিয়ে এসেছিলেন ইরান থেকে, এবং এই গাছটা এখানে রোপণ করেছিলেন আর এইখানে বসবাস শুরু করেন। তাই বলা হয় এই গাছের কোনো ডাল মরে ভেঙে গেলে আমাদের ফ্যামিলির কেউ না কেউ মারা যাবে, এবং কখন যদি গাছের ডালটা পড়ে যায় তাহলে আমাদের ফ্যামিলির কেউ আর বেঁচে থাকবে না। তাই পুরো যদি গাছটা পড়ে যায়, ফ্যামিলির লাস্ট মানুষটাও থাকবে না। ঘটনাটা 1954-55 সালে। আমার ফুপির বয়স তখন 18-19। বিকেল বেলা আসর পরে সব বোনেরা মিলে খিরমি গাছের নিচে ঘুরতে গেছেন। আমার ওই ফুপির চুল অনেক লম্বা এবং ঘন ছিল। ওনারা মাগরিবের আগে আগে বাড়িতে ঢুকে গেলেন, এবং বাড়ির এরপর মাগরিব পরে যখন চুল আঁচড়াচ্ছিলেন আর চুলের টুল বাঁধার চেষ্টা করছিলেন, তখন হঠাৎ ওনার মাথা জ্বলে যাচ্ছিল এবং উনি মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলেন। এরপর যখন বারবার এমন হচ্ছিল মনে হচ্ছে, তখন একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর এসে বুঝতে পারেন কোন একটা সমস্যা হচ্ছে চুল বাঁধা নিয়ে। তো উনি বললেন আজকে রাতে চুল না বেঁধেই থাকতে। পরে রাতে হুজুর স্বপ্ন দেখলেন কেউ একজন যাকে দেখা যাচ্ছে না, তিনি অথচ অস্পষ্ট গলায় তিনি বলছেন ফুপ্পির কথা। উনি বললেন যে আমি গাছের দিন, আমার বয়স প্রায় 400 বছর। ফুপির নাম ধরে তারা বললেন যে ওর চুল অনেক সুন্দর, ওর খোলা চুলে বাইরে যাওয়াটা ঠিক হয়নি। অন্য কোনো জিন হলে হয়তো বা বিরাট কোনো ক্ষতি করতো, আমি শুধুমাত্র একটা আঙুল দিয়ে চুলটাকে ছুঁয়েছি। কিন্তু
এর ফলে ও কোনো চুল বাঁধতে পারবে না, এছাড়া তার কোনো সমস্যা হবে না। পুপি কখন চুল বাঁধতে পারেনি, এখন যতবারই চুল বাঁধার চেষ্টা করেছেন প্রত্যেকবারই ওনার মাথা জ্বলে পুড়ে মাথা ঘুরে পড়ে গেছেন। এবং জায়গাটা চিটাগং শহর থেকে দূরে না, ভারতকুণ্ডু চিটাগং শহরে যাওয়ার সময় সীতাকুণ্ড মধ্যে পড়ে সীতাকুণ্ড থানায়। এবং এই জায়গাটায় আমরা বললাম না যে ঘোরার জন্য আপনারা অনেক সময় সমুদ্র দেখতে যান, এই জায়গাটা চিটাগং শহর অদ্ভুত একটা সুন্দর শহর। এবং আমরা এই সময় পেলে হয়তো এখান থেকে কক্সবাজার চলে যাই, কিন্তু সীতাকুণ্ডেও দেখার মতন অনেক কিছু আছে। আমরা কিন্তু আজকের ডকুমেন্টারির শুরুতেই বলেছিলাম যে সীতাকুণ্ডে এসে হঠাৎ করে থেমে গিয়েছিলেন, হচ্ছে আমি নাম ভুলে গেলাম, তো উনি থেমে গিয়েছেন, উনি আচ্ছা আরাকান যে শাসক তিনি, এবং তিনি বলেছিলেন যে সামনে তিনি এগোননি, বরং ওইখানে তিনি একটা স্কাল্পচার তৈরি করেছেন এবং ওখানে বলেছিলেন যে যুদ্ধ করা হবে না, এরকম কিছু একটা। তো ব্যাপারটা সীতাকুণ্ড নিয়ে এরকম রহস্য ঘেরা অনেক কিছুই রয়েছে, আপনারা চাইলে এই গাছটা ভিজিট করতে পারেন। গাছ এখন রয়েছে এবং এটা খুবই সত্যি যে তোমাদের যখনই এই গাছের কোনো ডাল ভেঙে পড়ে তখন ফ্যামিলি কেউ মারা যায়। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির আগে আপনাদের আরো একবার জানিয়ে দিই যে আমাদের এখানে এসএস পাচ্ছে অনেক। নাসিম চিটাগং থেকে লিখছেন, ক্যান্টনমেন্ট থেকে ফার্স্ট স্টোরিটা দারুণ। অয়ন আমাদেরকে লিখছেন, অনেকদিন পর তিনি শুনছেন। শেখ আমাদের সাথে বলছেন যে ঘটনা রয়েছে। জ্যাকলিন আমাদের নাটোর থেকে লিখছেন, মাহি আমাদের লিখছেন। আচ্ছা, অনেকে লিখছেন সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, আমরা এটা স্টপ করার চেষ্টা করছি। সবুজ আমাদের লিখছেন, তিনি এখনো ক্লিয়ার শুনতে পাচ্ছেন, এটা তিনি জানিয়েছেন, আমরা চেষ্টা করছি ঠিক করার জন্য। মুন্তাসির এবং তার ওয়াইফ উইশ তারা ভূতের সাথে আছেন, ভালো লাগছে এটা তিনি জানিয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অনামিকা, সাদিয়া সহ আরো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা নেক্সট ফ্রাইডেতে আমরা যাচ্ছি ময়মনসিং, সুতরাং ময়মনসিং এ যারা রয়েছেন তারা আমাদেরকে ইমেল করুন bhuthfm@radio50.fm এই অ্যাড্রেসে। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/freedotfuti এবং www.facebook.com/bhuthfm.rasen। এখানে গিয়ে আপনি লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের ভিডিওগুলো দেখুন আজকের গেস্টদের। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio Futi and don't stop Radio Futi. Then the night comes alive with Gramin Force. The night comes alive with the gramin phone. শুনছেন সব সময় রেডিও ফুটি যে এখন আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। এবং আমি রাসেল আছি সাথে, ঢাকা থেকে। আমার সাথে রয়েছে মাসুম, এখানে অপারেট করছে রিফাত, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আসিফ ভাই এবং আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। আলভি আছেন আমাদের সঙ্গে। একটু পরপর তিনি পোস্ট দিয়ে আপনাদেরকে জানাচ্ছেন সবকিছু যে আমরা কি করছি না করছি। এবং চট্টগ্রামের অসংখ্য মানুষ এই আমাদের সঙ্গে আছেন, অসংখ্য আমাদের লিসনার যারা রয়েছেন স্টুডিওতে আছেন তারা, আপনারা ছবি দেখতে পারেন ফেসবুক দিয়ে, আপনারা অবশ্যই এই ছবি দেখতে পারেন, চেক করে নিতে পারেন এবং সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন আমাদের কাছে। আমরা চলে যাবো একটু আগে আমরা শুনছিলাম যে চিকিৎসা করতে গিয়ে ডাক্তার নিজে সেই রোগীর শিকার হয়ে যান। সো এরকমই একটা মানে ঘটনার পরে আমার মনে হয় যে একজন ডাক্তারের একটা ঘটনা শুনলে কেমন হয়। তাদের সাথে রয়েছেন এই মুহূর্তে যিনি, তার নাম আমি বলে দিতে আপনাদেরকে, মিতা, রাইট? মিতা, আপনার ঘটনাটা আমরা শুনি, যেটা আপনাদের হসপিটালের হোস্টেলে ঘটেছিল, মেডিকেল কলেজের হোস্টেলে। সেই ঘটনাটা কি ঘটেছিল? থ্যাংক ইউ রাফেল ভাই আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যালো লিসেনার্স, আমি মিতা ফ্রম চিটাগং মেডিকেল কলেজ। ভাইয়া, আমি ফার্স্ট যখন মেডিকেলে ভর্তি হই কাজ শুরু করি 2014-তে, এখন আমি বর্তমানে থার্ড ইয়ারে আছি। আমি যে হোস্টেলটাতে থাকি তার নাম হচ্ছে কান্তা হোস্টেল। তো ওখানে 3টা ব্লক আছে, এ বি সি। আমি সি ব্লকের কথা বলবো কারণ আমি ওখানে থাকি। ফার্স্ট যখন আমি যাই তখন আমার ব্লগ সম্পর্কে অনেক হন্টেড হরর কিছু কাহিনী আমি শুনি, বাট আমি নেভার এখানে বিলিভ কখনোই করতাম না, বিকজ আমার কাছে এগুলো মনে হতো যে এগুলো কখনো পসিবল না, কারণ আমি কখনো এক্সপিরিয়েন্স ছিলাম না। তো অনেক কাহিনী আমি উড়িয়ে দিতাম হেসে যে না এটা হতে পারে না, আর সব কাহিনী পিঠে আমি কিছু যুক্তি বের করতাম, এর জন্য আমি রিল্যাক্স থাকতাম। তো আমি থাকি টপ ফ্লোরে। তো ছাদে মাঝে মাঝে আমাদের মনে হয় যে এক সাইড থেকে আরেক সাইডে কেউ একজন দৌড়ে যাচ্ছে। তো আই থট যে বাদুড় থাকতে পারে, বিকজ আমাদের হোস্টেলের এক সাইডে হচ্ছে পাহাড়, আরেক সাইডে রাস্তা, আর এক সাইডে হসপিটাল যেটা।
তো পাহাড়ের উপর অনেক বাদুড় টাদুর থাকে, রাতে দৌড়াতে পারে, সেজন্য। তো ছাদে গিয়ে তেমন কিছুই দেখা যেত না, সো বাদুড় ছাড়া আর কি হতে পারে। আমি যখন 2014-তে কিছু মাস কেটে যায়, হুম, আমার একটা অভ্যাস আছে, রাতে চা খাওয়ার অভ্যাস আছে। তো আমি ছাদে মাঝে মাঝে মন খারাপ হলে ছাদে চা নিয়ে চলে যেতাম। আমি হেডফোনে গান শুনতাম, অনেক পছন্দ করি যেটা, আর ছাদে চা খেতে যেতাম। তো অ্যাজ ইউজুয়াল নভেম্বরের লাস্টের দিকে একটু শীত পড়া শুরু হয়, তো ওই টাইমে আমি ছাদে যাই। ছাদে গিয়ে আমাদের ছাদের ডিরেকশনটা এরকম, ওয়ান ওয়ে, মানে কেউ ঢুকবে বা বের হবে, এন্ট্রি জাস্ট ওয়ান ওয়ে। আমি এমন একটা পজিশনে বসেছিলাম যে কেউ যদি ছাদে ঢুকে আমি তাকে দেখতে পাবো, আবার কেউ যদি ছাদ থেকে বের হয়ে যায় আমি তাকেও দেখতে পাবো। তো আমি যখন ছাদে যাই তখন আমি রেলিং এর কাছে একটা আপুর অবয়ব দেখি, যেহেতু কুয়াশা ছিল তো আমি খেয়াল করিনি, আমি জাস্ট ধরে নিয়েছিলাম আমার মতোই কেউ একজন এসে জাস্ট টাইমটা পাস করছে বা ফোনে কথা বলছে, এইটাই। আমি স্পষ্ট কিছু দেখিনি। তো আমি আমার মতো গান শুনে যাই, যা শেষ করতে আমার তখন বাজে মেবি 2টা। তো হঠাৎ আমি রেলিং এর দিকে আবার তাকাই, আমি আপুটাকে দেখতে পেলাম না। হঠাৎ আমার মনে হলো যে আপুটা যদি যায় আমার সামনে দিয়ে আমার ক্রস করে যেতে হবে, বাট আপুটা এখন কোথায় গেল। হঠাৎ করে আমার টেনশন হলো যে আপুটা কি সুইসাইডাল কোনো অ্যাটেম্প্ট নিচ্ছে, কারণ আমার এসব হরর বিলিভ হতো না। তো আমি রেলিং এর কাছে দৌড়ে যাই যে আপুটা কি ছাদ থেকে লাফ দিচ্ছে কিনা। ওই সাইডটা ছিল পাড়ের সাইড। আমি উকি মারি, আমি কিছু দেখি না। আচ্ছা। আমি পর আবার ছাদের চারিদিকে খুঁজি যে আপুটা কোথায় গেল। আমি তো স্পষ্ট 2-3 বার দেখেছি যে আপুটা এখানে দাঁড়িয়ে কিছু একটা করছে, হয় ফোনে কথা বলছে, মানে টাইম পাস করছে। তো যখন আমি আবার ছাদে ঘুরতে শেষে আবার রেলিং এর কাছে গিয়ে ব্যাক করে পাহাড়ের দিকে তাকাই, আমি দেখি যে আপুটা বসে আছে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও মাই গড। আমি জাস্ট মনে করেছিলাম হয়তো এটা আমার ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে অনেক রাতে আমি থাকার কারণে। তো আমি অন্যদিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসলাম। কন্ট্রোলে আনার পর আমি আবার তাকাই এবং সেম দৃশ্যটা রিপিট হয়। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং ফেসটা আমার কাছে আননোন। আমি পর্যন্ত কোনোদিন এই ফেসের কাউকে হোস্টেলে দেখি। দেন আমি থান্ডার জাস্ট আমার হাতটা কাঁপতে থাকে। আমি ব্যাক করার জন্য ঘুরে যাই, আমি গেটের দিকে পা বাড়াই, বাট আমি গেটের দিকে তাকাতেই দেখে আপুটা গেটের এন্ট্রিতে বসে আছে এবং সেম ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি জাস্ট ওখানেই সেন্সলেস হয়ে যাই এবং সকালে কখন আমার ফ্রেন্ড এসে আমাকে নিয়ে গেছে আমি কিছু জানি না। এরপর থেকে আমি আর কখনো ছাদে যাই না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ মিতালি। মিতা, আপনার নাম কি মিতালি? না, আমার নাম মাকসুদা হক মিতা। মিতা, আচ্ছা। মিতালি বলেছে ফেসবুকে, একজন সাথে ফুল গেছে মিতা। আচ্ছা, বলতাম রক্স লিখেছেন টমক চ্যাম্পিয়ন, এছাড়াও দেখতে পাচ্ছি সিকান্দার শেখ আমাদের লিখেছেন ভালো হচ্ছে, সবাই প্রশংসা করেছেন। বুলবুল আমাদের এখানে আছেন ফেসবুকে, আমাদের এখানে রয়েছেন মুক্তা, এছাড়াও সুষময়, এছাড়াও আরো অনেকে দেখতে পাচ্ছি, রিবন, আতিক চৌধুরী, সোহেল জামানদার, এছাড়াও দিলুল ইসলাম সহ আরো অনেকে আমাদের সাথে। কলকাতা ইন্ডিয়া থেকে রয়েছেন আমাদের সাথে দেবাস্মিতা, এছাড়াও অভিক আমাদের সাথে রয়েছেন, অভি রয়েছেন আমাদের সাথে, সুমন, শুভ্রদেব, আদিব, মালিয়া, আনিশা এবং শোভন, সে নাকি আমাদের বিয়ের ফ্রেন্ড শোভন। এবং আমার মনে হয় যে আমাদের এইখানে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন জেফরান, যিনি আসলে এই নামগুলো আমাকে জানিয়েছিলেন, যারা রেগুলার আমাদের সাথে শোনেন। তো আমরা এখন জেফরানের কাছে সরাসরি তার ঘটনা শুনতে যাবো, যেহেতু সময় কম, এসএমএস পড়তে পারছি খুবই কম, এবং আমরা খুব দ্রুত জেফরানের ঘটনাটা শুনে আসবো। থ্যাংক ইউ রাসেল। তো আপনি তো ইন্ডিয়াতেই থাকেন, এখানে সবাই। হাই লিসনার্স, আমার নাম জাফরান আব্দুল্লাহ, আমি চিটাগাংয়ের ছেলে, বাট পড়াশোনার কারণে আমি কলকাতায় থাকি। সিরিয়াসলি ভাই, কলকাতায় আপনার অনেক ফ্যান আছে, অনেক সিরিয়াসলি আপনার ফেমাস আর আপনি ওখানে যদি শো করেন আই গেস হিট করবে। ইনশাআল্লাহ। ওকে, ডাইরেক্ট স্টোরিতে চলে যাই। কলকাতায় একটা ঘটনা।
লাস্ট ইয়ারের দিকে আহ, আমার একটা ফ্রেন্ড আছে অদিক নামে, যার নাম নিলেন মাত্র। তো এক রাতে ও আমায় কল করলো যে ওর একটা ইনভিটেশন আছে, তো ওর বাড়ি ফিরতে লেট হবে, তো ওর বাইকটা আমার বাড়িতে রাখতে চায়। তো আমার কোনো আপত্তি ছিল না, আমি বললাম ওকে নো প্রবলেম। তো ও তারপর আমাকে ও চলে গেল ইনভিটেশন, তারপর আমাকে রাত্রিবেলা 11:30 নাগাদ ফোন করলো। হুম। আমার বাড়িটা হচ্ছে বারাসাতে, তো ও আমাকে চাপাটি যেতে বলেছিল, চাপাটালি আমার বাড়ি থেকে ঠিক 2 মিনিট হেঁটে। তো আমি চাপাটালি গেলাম। ও তখন বাজে রাত 11:30 থেকে 11:30। তো আমি অভিকের সাথে দেখা করলাম, ওকে বললাম যে আমি লেট হয়ে গেছে, কি আর বাড়ি তুই আমার বাড়ি থেকে যা। ও বলে হ্যাঁ কোনো প্রবলেম নেই, তোর বাড়ি আমার যেতে ইচ্ছা করছে না। আমি বললাম, ঠিক আছে, ও আমার বাড়ি থাকবে বলো। এবার তো আমি আর ও মিলে ডিসাইড করলাম যে এখন এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে লাভ নেই, একটু ঘুরে আসি, কালকে এমনিও সানডে, তো একটু ঘুরে আসি। তো ও এক কথায় রাজি হয়ে গেল। আমরা চাপাড়াই থেকে একটা ব্রিজ স্টপকে অনিমন নামে এক জায়গায় বাইক নিয়ে বাইক রিফিউল করতে। তো রিফিউল করে আমরা দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার প্ল্যান করলাম। অর্ধেক গিয়ে আমরা রিটার্ন করেছি, কারণ বিকজ সাডেনলি একটা মাথায় একটা প্ল্যান করলো যে আমি যেদিক যাচ্ছি ঠিক তার উল্টো সাইডে একটা সন্তোষপুর নামে একটা জায়গা আছে, সেই জায়গাটা নাকি খুব খতরনাক, অনেকে ওই নামে মানে ওই জায়গার নামে অনেকে অনেক কিছু বলে। তো ওই জায়গাটাই যাই। আমিও এক কথায় গেলাম, আমি আর রক্সাদ ওদিকে চলে গেলাম। তো 10-15 মিনিট যাওয়ার পর সন্তোষপুরের রোড আসলো। সন্তোষপুরের রোডে ঢোকার আগে ও যে সময় বললো যে যাই দেখিস কিছু বলিস না আমায়, বিকজ আমি বাইক চালাবো, আমি বাইক চালানো তোকে দিতে পারবো। ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা সন্তোষপুরের রোডে ঢুকলাম। তো বলে রাখি ও একটা গিটারিস্ট, তো ও গান বাজনা খুব ভালো আছে। তো ও কি করলো, গান গাইতে শুরু করলো। হ্যাঁ, অন্ধকার রাস্তা, দুদিকে খোলা জমি আর কিছু নেই, অনেক দূর দূর পর একটা একটা বাল্ব, ছোট একদম কম ওয়াটের। তো আমরা গান গাইতে শুরু করলাম চিলে চিলে। ও আর বাইকের গানের তালে তালে বাইকের লাইট অন অফ করা শুরু করলো। একদম মানে মজা করছিলাম আমি আরো। তো এরপর অনেক দূর গেলাম, প্রায় 20-25 মিনিট আমরা ভেতরে ঢুকে গেলাম সন্তোষপুর, একদম প্রায় চলে এসেছি ভেতরে। তো আমি একটু এদিক ওদিক দেখছিলাম কি আছে কি না আছে। তো তখন সাডেনলি আমি বাদিকে একটা কবরস্থান দেখতে পারলাম। কবরস্থানটা পার করলাম, কিছু হলো না। তারপরে টার্নিং আসলো, টার্নিং গেলাম। নেওয়ার পর ও সেম আবার লাইট অন অফ করলো। তো সেখানে ও অফ করলো, আমি চিল্লে উঠলাম ও শিট, এটা কি দেখলাম। ও লাইট অফ করলো আবার, তার 5-6 সেকেন্ড পর আবার অফ করলো, সেম থিং সেম জায়গায় আবার অন করলো। আমি ওকে টাইট করে ধরলাম, আর কিচ্ছু বলিনি। ও বুঝেছে, ও ডাইরেক্ট খুব রাফলি বাইক চালিয়ে সন্তোষপুরের রোড পার করে ব্যারাকপুর বারাসাত হাইওয়েতে উঠেছে। আচ্ছা। মিনস আমরা আমাদের বাড়ির দিকে ফিরবো বারাসাত। হাইওয়েতে ওঠার পর ও আমার জিজ্ঞেস করলো যে, কি দেখি। আমি বললাম যে যে জায়গায় আমরা ছিলাম তার অপোজিট লেনে মাটিতে কেউ একটা বসেছিল, সাদা রঙের কেউ একজন। ও আমার একটা কথাই বললো, তা কি একটু স্কোয়ার শেপের ছিল। আমি বললাম হ্যাঁ। ও সেম থিং দেখেছে। আমরা তারপর চিল্লি করে উড়িয়ে দিলাম, বাদ দিয়ে যাওয়াতে নো প্রবলেম, বাড়ি যাও। তো আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। এবার ঘটনা শেষ হয়নি, আমরা তো তুমি শেষ, আর এর দিয়ে আর কি হবে। তো আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। তখনই অ্যাডামাস ইনস্টিটিউট বলে একটা ওই ব্যারাকপুর রোডে একটা ইনস্টিটিউশন পড়ে। হুম। আমরা ওইটার একটু কাছে, তখন ওই ইনস্টিটিউশন দিয়ে ট্রাক বেরোলো, ট্রাক বেরিয়ে বারাসাতের দিকে যাচ্ছে। তখনই নোটিস করলাম ট্রাকের আলোতে ওই ট্রাক যেখান দিয়ে বেরোচ্ছে তার উল্টো দিকে একটা বট গাছ আছে, বট গাছের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হুম। তো আমরা দুজন ভালো স্পিডে ছিলাম। তো আমরা যেতে যেতে ওটা জাজ করলাম কি ছিল। তো দেখলাম যে মেয়েটার এক্সপ্রেশন মানে ফেসিয়াল এমন এক্সপ্রেশন ছিল হচ্ছে না, আমরা স্টপ করতে বাধ্য হয়েছি। আচ্ছা। কারণ কি, মেয়েটার চেহারাটা ছিল ফুল স্কোয়ার শেপের হুম। আর ধপ ধপে সাদা। সাদ মানে এরকম থাকতে আমি কাউকে দেখিনি আজ অব্দি, হুম। নট দ্য ব্রিটিশ। তো আর যত ওর মুখ সাদা ছিল, ওর চোখের অংশটা ততই কালো। কালো। কালো মিনস হুম। ব্ল্যাক হোল, কিচ্ছু ছিল না, সিম্পলি ব্ল্যাক। তো আমরা লাইট দিয়ে দেখার চেষ্টা করলাম, বাট নো রেসপন্স। আমরা আবার মানে বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। যেই আমরা বারাসাতের কাছে আসলাম, ওর মাথায় কি স্ট্রাইক করলো যাই না, ও যে সময় বললো ভাই আমি যদি না দেখি ওটা কি জিনিস আমার ঘুম হবে না, আমার ওটা জানতে হবে, আই নিড এ ডেফিনেশন। সো সেটা আমার কিছু না বলে বাইক আবার ঘুরালো। দিয়ে আমরা সেই অ্যাডামাস পার করলাম, অ্যাডামাস পার করে আরো 3-4 কিলোমিটার গেলাম, কিচ্ছু দেখতে পাইনি। হুম। তখন প্রায় 1টা থেকে 1:30 বেজে গেছে। হুম। আমরা তারপর বেরিয়ে আসলাম। বাড়ি ওই 2:45 নাগাদ ঢুকলাম। ঢুকে আমরা দুজন গল্প করা শুরু করলাম, করতে করতে অনেক হয়ে গেল, হুম। প্রায় 3টে 3:30। 3:45 দিকে জানি না কি হলো, ও স্মোকার। সো ও আমায় বললো চল ওই জায়গায় যাবো। আমি, কেন? বললো ওই বট গাছের নিচে গিয়ে স্মোক করবো। আমি জানি না আমি কেন ওকে না বলিনি, মনে হচ্ছিল আমাদের টানছে। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। ও খুব আলসে ছিল,
হুম, যে কোনো কাজ করতে চাইতো না নিজে, কিন্তু নিজেই সে বাইক তাড়াতাড়ি নামানো, নামিয়ে বলে চল ওখানে যাবো। বাড়িতে বেরোতে দেখলাম বাড়ির সামনে দিয়ে একটা কালী ঠাকুর ওদের ভাসান দিতে নিয়ে যাচ্ছে। তো প্রণাম করে বললাম মা বাঁচিয়ে রেখো। আমি বললাম ধর বাঁচানো কি আছে, এমন কি হবে, চল। তো আমরা গেলাম। তো যেই আমরা ওই ব্যারাকপুর হাইওয়েতে ঢুকলাম, আমরা এবার সন্তোষপুর যাইনি, আমরা direct ব্যারাকপুর হাইওয়েতে গেছি, সে আড়াই দিকে। তো যেই আমরা ব্যারাকপুর হাইওয়েতে ঢুকলাম, ও বলছে আমার এই বাইকটা আমার হাতে লোক, আর হাতের মধ্যে এমন সেটি, আমি যা বলি এ তাই শোনে, হুম। বাট আমার বাইক এখন চলতে চাইছে না, কেন জানি আটকে যাচ্ছে। আমি বললাম, মনের ভুল, বাইক চালা, ঠিক আছে। এবার আমরা হার্ডলি 2 থেকে 3 মিনিট গেলাম, দেখলাম বাদিকে দুটো মেয়ে, আমরা তাদের পার করে চলে গেলাম। আচ্ছা। আমি ওকে বললাম, ওকে এই মেয়েটা সে মেয়েটাই। ও বললো শিওর? হ্যাঁ। ঠিক আছে, ও কি করলো, আমরা অবভিয়াসলি যেরকম লেফট লেন দিয়ে আমাদের গাড়ি চলে, তো আমরা টার্ন নিয়ে আবার লেফট লেন দিয়ে রিটার্ন করছি, মিনস যে আমরা নর্মালি গাড়ি চলে। তো আমরা এবার দেখলাম আগে ওই মেয়েগুলো লেফট লেনে ছিল, এবার আমরা যে লেনে ওরা সে লেনে, হুম, ঠিক আছে। দেখতে এবার একটা গাড়ির সাথে ওরা দুজন দাঁড়িয়ে কি কথা বলছে, আমরা তাদের পার পেয়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম, যে চোখ করছি যে এরা কি সে মানে তারা কিনা। তো কিছু বুঝতে পারছিলাম না তখনও। তখনই তাদের পাশ দিয়ে দেখলাম দুটো ছেলে দুটো মেয়ে কাঁধা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসছে। হুম, এবার ভোরবেলা 4টে বাজে, নেই পথে কেউ নেই। তো ওই মেয়ে ছেলেরা যারা আসছিল ব্যাগ নিয়ে, তো তারা আশেপাশে তাকিয়ে জিজ্ঞাসা করা উচিত বা দেখবে নর্মালি ক্যাজুয়ালি, হুম। বাট ওরা কিছু দেখেনি ওদের দিকে, তাকায়নি ওদের দিকে, বাট আমাদের দিক দিয়ে মানে আমাদের দিকে কম তাকাতে তাকাতে চলে গেল। আমরা গেস করলাম ওরা ফার্স্ট ট্রেন ধরবে, 4:35 হয় ওখানে, তো তাই হবে ট্রেন যাচ্ছে, ঠিক আছে, ওরা নর্মালি ছিল। বাট তখনই দেখলাম ওদের দিকে, আমরা দেখতে দেখতে ওদিকে দেখলাম মেয়ে দুটো নেই, গাড়িটা আস্তে আস্তে এগাচ্ছে থামতে করতে করতে আমাদের সামনে দিয়ে পার হয়ে চলে গেল। হুম, এই পুরো ঘটনাটা মানে ওখানে দাঁড়ানো থেকে এই গাড়িটা চলে যাওয়া অব্দি, এগুলো টোটাল 2 থেকে 2.5 মিনিট ম্যাক্সিমাম ঘটনা। হুম, আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আবার অ্যাডভান্সের দিকে গেলাম, দিয়ে ওরা কি ছিল আবার দেখতে হবে। করবেন না রাহুল ভাই, আমরা 90 to 80 কিলোমিটার পার আওয়ারে 8 থেকে 9 মিনিট গাড়ি চালিয়েছি। তারপর গিয়ে তাদের আমরা যে লেনে যাচ্ছি সে লেনে দেখতে পেয়েছি, মিনস ওরা এতটা ডিস্টেন্স হুম। সেই 2 থেকে 2.5 মিনিটে কভার করেছে হেঁটে। আচ্ছা। তো আমরা এটা বুঝলাম না কি ছিল, ঠিক আছে ভালো কথা। আমরা তাদের পার করে গিয়ে আবার রিটার্ন করে এবার আমরা রং সাইড দিয়েছি, মিনস যে সাইডে ছিল সেই সাইড দিয়ে রিটার্ন করছি আমরা। হুম, তখন গাড়ি একদম স্লো করে দেওয়া হলো, দেখছিল, আমি শিওর হয়ে গেছিলাম এটা সেই মেয়েটাই, অভিক ভালো করে দেখছিল। হুম, তখন তাদের মধ্যে একটা মেয়ে আমাদের একটা কোয়েশ্চেন করলো, হুম। এই ট্যাটু করাবি? এই ভয়েসটা এমন একটা পিকুলিয়ার ভয়েস ছিল, এক্সপ্লেন করতে পারবো না, কেমন একটা হাস্কি, কেমন একটা কড়া, একটা মানে আনএক্সেপশনাল। এবার এই ট্যাটু করাবি কথাটা তো মানে ভাবার কেন। হুম, আমরা বাড়ি চলে আসলাম চুপচাপ। এরপর আমি একটা কথা অভিককে বলেছি না, অভিক আমাকে একটা কথা বলেছি, আমরা চুপচাপ বাড়ি এসেছি। হুম, বাড়ি এসে বলছি যে ভাই এটা কি হলো। আমরা এত শখ পেয়েছি কারণ আমরা যখন প্রথমবার 1:30টার সময় বাড়ি ফিরেছি, তখন আমি আর অভিক অনেক রকমের গল্প করছিলাম। তার মধ্যে একটাই গল্প ছিল, যেই গল্প নিয়ে আমরা একদমই কথা বলিনি। আমি অভিককে একটাই প্রশ্ন করেছি, অভিক ট্যাটু করাবি? আমাকে পড়ার শখ। অভিক একটা রিপ্লাই দিল, ভাই মন খারাপ করিস না, আমার কাছে পয়সা নিয়ে এখন করতে পারবো না, এই টপিক বাদ দে। আমরা এই টপিকে আর একটাও কথা বলবো। হুম, আমরা দুজনে লিটারেলি স্টান্ড হয়ে গেলাম, এই কোয়েশ্চেনটাই কেন। হুম, আরো তো অনেক মানে যা অন্য যা খুঁজতে বলেছে, এটাই কেন। বললাম ঘুমা। আমরা ঘুমালাম, আমি গেছি, ও ঘুমাতে পারিনি। ও আমায় সাডেনলি ডাকলো, কি আমি কি হয়েছে, একটু কানটা খুলে শুনতো। কি আমি কানটা খুলে শুনলাম, আমার জানালা, আমার বেডের পাশেই আমার জানালা, জানালার পেছনে কিছু নেই, ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গায় কে কন্টিনিউয়াসলি নুপুর পরে হাঁটছে, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। হুম, আমি ওকে বললাম বাদ দে, ঘুমা, যা হতে পারে। তারপর যেটা ভাই ভয় পেয়েছিলাম, বিকজ কি এটা আমি আজ এক্সপ্লেন করতে পারিনি। পরের দিন হুজুরকে বললাম, হুজুর আমাকে সীতা দিল, পানি পড়া দিল, তারপর দিয়ে ভয়টা একটু কমে গেছিল। বাট যবে দিয়ে সেই পানি পড়া শেষ হয়েছে না, তারপর দিয়ে ছোটখাটো কিছু ইনসিডেন্ট হওয়া শুরু হয়েছে। ওকে, সেটা আমরা একদিন শুনতে ভেরি মাচ জাফরান আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আরো একটা ব্রেক নিব। ব্রেকের আগে আমরা কিছু কমেন্ট প্রোফাইলে আমাদের দেখছি নুসরাত জাহান লিখেছেন যে ভয় লাগছে। কাব্য চৌধুরী আমাদের সাথে লিখেছেন 5 বছরে আমি ফার্স্ট মেসেজ কমেন্ট ভাইয়া পড়ে ফেললাম। আচ্ছা, সেরকম তো ভূত এফএম কাঁপিয়ে দিল রাসেল ভাই, এত গেস্ট ইমন লিখেছেন আমাদের। হ্যাঁ সেটাই, মানে অসংখ্য
মানুষ এবং আমরা এখানে যে পরিমাণ মানে কি বলবো যে খাতির করছি আর কি সেটা আমরা মুগ্ধ। এবং আমাদের সাথে এখানে এখন অনেক 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 আমাদের listener রয়েছেন যারা ঘটনা শেয়ার করবেন, খুব তাড়াহুড়া করছে এই জন্য। অরণ্য বাবু আমাদের এখানে আমাদের এখানে লিখেছেন, দেখতে পাচ্ছি রবি এসকে, এছাড়া আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি আলিয়া হাসান আহমেদ, এছাড়াও মনিরুল ইসলাম আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি গালি, আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছি ফেসবুকের কথা বলছে আর কি, ফেসবুকে রয়েছেন তাসরিফ হোসেন, এছাড়াও হিমু আমাদের সাথে রয়েছে, আরো অনেকে রয়েছে। আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি। আচ্ছা, যাওয়ার আগে আমি একটু জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা বুথ এফএম @fuርቲ.fm আমাদের ইমেল অ্যাড্রেস। যারা এসএমএস করতে চান মোবাইলের মেসেজ লিখে রাখুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমরা যারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস বুথ এফএম @fuርቲ.fm। আমাদের ফেসবুক এর অ্যাড্রেস www.facebook.com/fuርቲ www.facebook.com/bothfm.russell। আর খুলনা থেকে দেখতে পাচ্ছি আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের সাথে লিখেছেন, হ্যাঁ আজকে বাংলাদেশ জিতে 4 উইকেটে, কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ ক্রিকেট টিম। এন্ড আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ফেসবুক পেজ অলরেডি সাবমিট হোসেন দেখতে পাচ্ছি আমরা এখানে হাসছেন। এবং ওসামা আমাদের এখানে লিখেছেন, শুনছেন। আমাদের এখানে দিবা লিখেছেন, আমাদের এখানে লিখেছেন মুক্তাগাছা থেকে আবু সাইদ। আমরা কিন্তু নেক্সট উইক কিন্তু আমরা ময়মনসিংহ এসেছি, এটা আমাদের সাথে লিখেন। ময়মনসিংহ অনেক অনেক এসএমএস, বুঝতে পারছি ময়মনসিংহে অনেক ঘটনা পাবো। যারা ময়মনসিংহে আমাদের ঘটনা পার্টিসিপেট করতে চান, ময়মনসিংহে বসে ভূত এফএম ঘটনা বলতে চান, তারা অবশ্যই আমাদের এসএমএস আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@radiofuርቲ.com। ছোট একটা বিরতিতে আমরা ফিরে আসবো। স্টে টিউন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি FM, the night. Once a Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 2.2 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথি, এবং এখানে আমাদের সাথে হচ্ছে রিফাত, এবং আমাদের সাথে রয়েছেন রনি, আমাদের সাথে রয়েছেন আসিফ ভাই, এবং আমাদের সাথে রয়েছেন কিন্তু আলফি, এবং সে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে। ভূত এফএম হরর ক্লাব যেটা চিটাগং এ স্ট্যাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। অনেকে এসছেন তাদের সাথে কথা বলতেন এবং যে সমস্ত মেম্বারদের সাথে সবকিছু তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ব্রিফ করতেন তাদেরকে। ভেরি বিজি রাইট নাও। এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যাবো, এবং আমরা লাশ একটা ঘরের ঘটনা রয়েছে সেটা পরে শুনি। আগে শাকিলের একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যখন তার বয়স খুব অল্প ছিল, ক্লাস 5-এ পড়তেন তিনি। আমরা সেই ঘটনা শুনবো। তার আগে আমি বলি যে মাহিশা আমাদের লিখছেন যে প্লিজ টেল মি ওয়েন, আচ্ছা তার এসএমএসটা কখন পড়া হবে সেটা থেকে জানতে চাইছেন। ময়মনসিং থেকে লিখেছেন, আপনি আপনার এসএমএস পড়ে ফেলেছেন। এবার আপনি কত তাড়াতাড়ি মেল লিখেন এবং মেল পাঠান আমাদেরকে, এবং আমাদের স্টুডিওতে এসে ময়মনসিং এ আমাদের সাথে ঘটনা শেয়ার করেন, সেটা এখন দেখার বিষয়, সেটা আমি দেখছি। আপনি শাকিল, আপনি একটু কাইন্ডলি সবাইকে বলবেন যে আপনার চিটাগাং করতে বাসা, আপনি চিটাগাং ভাষা বলতে পারেন? হ্যাঁ, মোটামুটি বলতে পারি। মোটামুটি। তারা সবাইকে চিটাগাং ভাষাতেই বলেন, সবাইকে জানিয়ে দেন যে আপনি কোথায় এবং কোথায় বাসা। ওটাই কেন আছে স্যার, আর কথা ফিরি ব্যাকগ্রাউন্ড না, আমি পুরাই চলে যাচ্ছি। জি। তখন ক্লাস 5 পড়তাম, আমাদের বৃত্তি ক্লাস চলতো আর কি। তো আমাদের বৃত্তি ক্লাসের সময় রোজার যেহেতু ভ্যাকেশন ছিল, বন্ধ থাকতো। তো আমাদের স্কুলটা হচ্ছে সৌদি সরকার কর্তৃক অনুদানকৃত স্কুল, যেটা অনেক জায়গায় আছে, টুরিস্ট একটা বিল্ডিং। তো আমাদের ওই স্কুলে একটা রুম ছিল আর কি, দ্বিতীয় তলায় একটা রুম ছিল। এটা অলওয়েজ টাইমে আমি প্রায় 5 ইয়ার্স দেখছি লক করা থাকতো, তালা মারা থাকতো, তালাটা মাথার মতো নড়তো। ওখানে আমাদের ভিতরে অনেক মানে কৌতূহল ছিল, আমরা অনেকে বলা বলি করতাম যে এটা ভূতের রুম, এরকম। তো যেদিন ঘটনাটা ঘটে রোজার এবং ঈদের প্রায় কাছাকাছি, আমরা কাজ করতেছিলাম প্রায় 25 জনের মতো। তো আমাদের স্কুলে কিছু কনস্ট্রাকশনের কাজ হয়, কিছু গ্রিল, দোতলায় কিছু গ্রিল চেঞ্জ করাতে, তো ওখানে পানি দিতে হয় কি, যেহেতু। তো আমাকে আমাদের সম্মানিত হেড স্যার উনি এসে আমাদের ক্লাস বলেন যে দোতলায় যেতে হবে, গিয়ে এরকম পানি দিতে হবে, যেহেতু কেউ নেই পানি দেওয়ার মতো। তো সবাইকে একে একে সবাইকে বলা হলো, কিন্তু কেউ যেতে রাজি হলো না। তো আমি অনেকটা চঞ্চল ছিলাম, তো আমি বললাম যে মানে সাহস দেখে বললাম যে স্যার আমি পারবো যেতে। তো স্যার আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার রুমে গিয়ে পানি নিয়ে তুমি উপরে গিয়ে দিয়ে আসো।
সে তো যাওয়ার সময় আমার সাথে দেখা করে দিও। তো আমি করলাম কি, আমি খুব চঞ্চল দেখিয়ে সবার সাথে সাহস দেখে আমি সোজা চলে গেলাম। পানি নিলাম, পানি নিয়ে তো আমি প্রথম সিঁড়িটা হচ্ছে যে আহ, প্রথম ফ্লাইটে মানে প্রথম ধাপ দিয়ে উঠে একটা ল্যান্ডিং হয় আর কি। তো প্রথম দিক দিয়ে উঠে আমি ল্যান্ডিং এ দাঁড়িয়ে সেকেন্ড ফ্লাইটে উঠবো। তো সেকেন্ড ফ্লাইটে উঠে রুমটা যেটা ছিল, যেটা আমাদের ভিতরে সবচেয়ে ভৌতিক রুম যেটা, সেটা হচ্ছে ছিল মানে ল্যান্ডিং থেকে হাতের বাম পাশে। তো ওখানে প্রথম স্টেপ দেওয়ার পরেই মানে কেমন যেন একটু অস্বস্তি লাগতেছিল, মানে জিনিসটা আমি বুঝতে পারতেছিলাম না। দুপুরবেলা নিজে হয়তো বা ভয় লাগতেছে এরকম, কিন্তু আগে কখনো ভয় লাগেনি। তো আমি এক পা দুপা করে উঠলাম, উঠে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে পাশের রুমে আওয়াজ হচ্ছে আর কি। এই রুম এটাতে দেখা যাচ্ছে কি যেন পা দিয়ে হাঁটা চলা করতেছে, খুব দৌড়াদৌড়ি করতেছে, মানে আমার উপস্থিতি টের পেয়ে যেন দৌড়াদৌড়ি করতেছে। ভাবলাম হয়তো বা পাশে অনেক নারকেল গাছ আছে, কারণ নারকেল গাছের পাতার কোনো শব্দ হতে পারে। তো এটা ভেবে আরো উপরে উঠলাম, কলেজ গেটটা লাগানো ছিল। আর একটু উপরে উঠতে দেখলাম যে রুম থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে কলাপসিবল গেটের ওই দিক থেকে দাঁড়ায়, শেষ কোণে দাঁড়িয়ে আমার দিকে মানে তাকাচ্ছে, মানে আমি চোখগুলো দেখতে পাচ্ছি, চোখগুলো মানে খুব জল জল অনেক বড় গুলো। আর এরপর দেখলাম আমি যখন আরেক উপরে উঠলাম, দেখলাম যে সোজা দৌড়ে একদম কলাপসিবল গেট সামনে বরাবর চলে আসছে। তো আমি মানে দেখার চেষ্টা করলাম যে জিনিসটা কি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জিনিসটা মানে কোন শেপ, মানে একটা মানে অনেকটা পানি এরকম, এই পাশ থেকে দেখলে ওই পারে দেখা যায় সেম পানির মতন আর দিকটা দেখতে। প্রায় 12-13 বছর বয়সে ছেলে, আর হাফ প্যান্টের মতো দেখা যাচ্ছে, এবং মানে খুব জল করে ভাবে তাকিয়ে আছে আমার দিকে, মানে কলেজ গেটের দুই পাশে ধরে অনেকটা আমার দিকে তাকিয়ে আছে যে আমি acting করতেছি। আমি ওটাকে জিনিসটাকে মানে অনেকটা অ্যাভয়েড করে নিলাম, না আমি সামনে দেখে কি করে। আসলে ওই সময় অত বেশি ভাব নেই যে আসলে এটা কি আমার কি ভুল হচ্ছে না অন্য কোনো কিছু। আমি যখন সামনে চলে যাই দেখি আমি ডান পাশের রুমে ঢোকার চেষ্টা, মানে আমি ডান পাশের রুমে যাবো, তো দেখলাম যে ওটা ডান পাশের রুমের দিকে চলে গেল। তো ডান পাশের রুমটা হচ্ছে যে আমাদের ওই ম্যাডামদের রুম, এটা মানে ওখানে বসার আর একটা বই রাখার জন্য একটা জায়গা ছিল। রুমের ভিতরে টোটাল একটা পার্টিশন ওয়াল দিয়ে 2টা রুম করা হয়। আমি কলাপসিবল গেটটা খুললাম, খুলে আমি গেলাম রুমের ভিতর, ঢুকে একটা জানালায় আমি শুধু পানিটা দিচ্ছি। এরপর দেখলাম যে ভিতর রুম থেকে অনেক শব্দ হচ্ছে, মানে খুব খসমস আওয়াজ, বই পড়ে যাওয়ার একটা শব্দ, এরপর মানে গঙ্গানি টাইপের শব্দ হচ্ছে। তো আমি মানে চিন্তা করে গেলাম আসলে জিনিসটা কি। এরপর আমি আবার বললাম কি ব্যাক আসলাম, আমি বললাম মানে ওই পরের রুমটাতে যাবো কি যাবো না। এরপর আবার যখন ব্যাকে আসি তখন দেখি যে ওই জিনিসটা থেমে যায়, মনে হয় আমার সামনে আমাকে আবার ফলো করতেছে। তো এরপর যখন আমি আবার ভিতর দিক ঢোকার চেষ্টা করলাম, দেখলাম ওটা ভিতরে আরো কোনায় চলে গেল, মানে মনে হচ্ছে যে আমাকে ভয় পেয়ে ভিতরে চলে যাচ্ছে। তো এরপর দেখলাম যে যেমন মুরগির এই হাড্ডি যেভাবে চাবালে যেরকম শব্দটা হয়, ওরকম একটা শব্দ আসতেছে, এবং সাথে সাথে দেখো সেলফ থেকে অনেকগুলো বই পড়ে গেল। তো এটা দেখার সাথে সাথে আমি করলাম কি, আমি পানির পাত্র থেকে ওইখানে পানিগুলো সবগুলো তাড়াতাড়ি নিচে চলে আসছি, এসে আমি হেডস্যার রুমে পাত্রটা রেখে ক্লাসে আসলাম। আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার এতক্ষণ কই ছিলাম? স্যার এতক্ষণ কই ছিলাম মানে আমি তো পানি দিতেছিলাম। তোকে পানি কোথায় দিতে গেছিলাম? আমি তো তোমাকে বলছিলাম যে আমার সাথে দেখা করার জন্য। স্যার আপনার সাথে কেন দেখা করবো? বুঝছে তুমি পানি দিতে গেছো যে কলাপসিবল গেট লক করা, তুমি তো আমার থেকে চাবি নিতে হবে, তুমি চাবি নাও নাই কেন? তো এরপর আমি বললাম, না স্যার আমি তো গেছি, ওখানে গিয়ে আমি তো পানি দিছি, আপনি গিয়ে দেখেন। তো ওনার সাথে তর্ক, মানে অনেকটা তর্ক হয় আর কি আমার সাথে। তো উনি পরে আমাকে বলে যে ঠিক আছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো, হচ্ছে আমার সাথে। তো গিয়ে দেখি যে আসলে হ্যাঁ কলেজপুর গেটটাতে তালা মারা, কিন্তু যেটা আমি মানে ওখানে আপনার যাওয়ারই কথা না, কোনো আমার যাওয়ার কথা না। উপায় নেই। হ্যাঁ, এরপর হেড স্যার আমাকে করে কি এই মিথ্যা বলার জন্য, মানে উনি মনে করছে আমি মিথ্যা কথা বলেছি, এই জন্য আমাকে মানে পুরো ক্লাসটাতে প্রায় টানা 4 ঘন্টা একটা ক্লাস হয়, যেটাতে আমাকে হাই বেঞ্চের উপর দাঁড় করাই, মানে কান ধরে দাঁড় করে রেখেছিল আর কি। ওকে, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার স্টার্ট যদি আজকে শুনেন, তাহলে উনি আবার নতুন করে চিন্তা করেন যে ব্যাপারটা কি ঘটছে। স্যার অনেক অসুস্থ, অনেকদিন দেখা হয়নি, স্যারের জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। ডেফিনেটলি, এবং স্যার যদি শুনে আজকে, তাহলে ডেফিনেটলি ভাবতেন যে তাদের সেদিন কি হয়েছিল, নতুন করে ভাবতে বলতে
যাই হোক, আমিও খুব দ্রুততা সুস্থতা কামনা করছি এবং আশা করছি আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি দেখতে পাই মুন্নিস থেকে লিখেছেন যে আজকে অনেক অসম সিলেক্ট কবে আসবেন। আমরা খুবই সুন আমরা আসবো। আমরা আমাদের একটা প্ল্যান রয়েছে কবে, মোটামুটি আমাদের একটা ডেটও করা আছে, সেই ডেট অনুযায়ী আমরা ডেফিনেটলি আসবো। ইকরাম আমাদের SMS করেছেন ভ্রমরকান্দি থেকে, এবং আমাদেরকে ফয়সাল ভুঁইয়া লিঙ্ক রোড বাড্ডা থেকে, এছাড়া মারুফ রাজশাহী থেকে আমাকে SMS করেছেন। যাই হোক, যারা SMS করছে তাদেরকে অনেক ধন্যবাদ। একটা জিনিস মিস করছি, যারা সবসময় বলেন যে প্রথমে নতুন তো নিয়ে আসা দরকার, আমরা তো তারা বেশি এনজয় করছে মনে হচ্ছে আমার কাছে, কারণ আমরা প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে সব লোকাল স্টোরি গুলো কালেক্ট করছি, সেই লোকাল স্টোরি গুলো আমরা শোনাচ্ছি আপনাদেরকে। তো সেটার সূত্র ধরেই আমরা আজকে চট্টগ্রামে, এবং চট্টগ্রামে আমরা এখানকার স্থানীয় ঘটনাগুলো শুনছি এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে, এবং আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ আমাদের এখানে আমাদের সাথে রয়েছেন, এবং আপনারা খুব ভালো রেসপন্সও করছেন। মারুফ আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, বললাম একটু আগে। প্রিন্স আমাদের ওয়ারি থেকে SMS করেছেন। মাহফুজ ময়মনসিং থেকে SMS করেছেন কোন জায়গা থেকে লাইভ করা হবে প্রথম। ময়মনসিং তো আমাদের স্টুডিও আছে, সম্ভবত সেখান থেকে আরো যেমন আজকে চট্টগ্রাম স্টুডিও থেকে করছি, ট্রাই তো তাই করেছিলাম, রাজশাহী স্টুডিও থেকে করেছিলাম। আসিফ নেহাল আমাদের SMS করছেন, আমাদের শাহিদ রংপুর থেকে, এছাড়াও সাব্বির আমাদের হাজারিবাগ থেকে SMS করছেন, মোস্তাক বেবি রোড থেকে SMS করছে, তিনি তার বেবি মাহিষা ওয়াইফ প্রজাপতি তার সাথে শুনছেন। এছাড়া আমাদেরকে SI চাপড়ার রূপগঞ্জ থেকে SMS করছেন। আনাফ SMS করেছেন আমাদেরকে ময়মনসিং থেকে, তার স্টোরি রেডি, পাঠিয়ে দিন, এক্ষুনি পাঠিয়ে দিন। নাজ ধানমন্ডি থেকে SMS করেছেন, এবং তিনি 4 বছরের অ্যাভলিনকে নিয়ে শুনছেন আমাদের শো। হিমেল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন স্বাধীন সহ আরো অনেকে। ঘড়িদের সময় রাত 1টা, দেখতে দেখতে কেমন করে 1 ঘন্টা উঠে গেল। এবং আমি এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে দিই যে আমরা উঠছি, আমরা আছি মেরিডিয়ান হোটেলে, এবং আমাদের হসপিটালিটি এবং ফুড পার্টনার তারা, এবং 24 বছর পূর্তি হচ্ছে। আপনারা অবশ্যই একবার ভিজিট করতে পারেন যারা চট্টগ্রামে রয়েছেন, চট্টগ্রাম যাদের বেড়াতে আসার প্ল্যান রয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি রানার কাছে, এবং রানা, লাশ কাটা একটা ঘটনা আপনার কাছে আছে, তাই না? সেই ঘটনা আপনি একটু আমাদের সবাইকে বলতেন, এবং তার আগে আপনি চট্টগ্রামের ভাষায় একটু সব জানিয়ে দিন যে আপনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামের। হয় স্যার, আমি বলি ইয়াসিন শেখানা, আমি লাভলিন তো নেছি। ওকে লাভলিনটা হচ্ছে ডিসিল এর অপোজিট অবস্থিত। ওকে 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 আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাবো, আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। জি। আসলে ডিসিলে অনেক ধরনের ঘটনা আছে যেগুলো অন্য একসঙ্গে বলবো। তাছাড়া ভাই, ভাই আমি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করি, ওই নামটা বলতে চাচ্ছি। জি জি প্লিজ। আমি প্রত্যেকদিন চিরাং মেডিকেলে আমার ডিউটি পরে, মর্নিং ডিউটি আমার চিরাং মেডিকেলে পড়ে। তো আমি প্রবর্তক মোড় থেকে নেমে আমি মোড় দিয়ে ঢুকি যাই তাড়াতাড়ির জন্য, এদিকে গেলে 3 সেকেন্ডের বেশি সময় লাগে না। তো আমি মর্গ দিয়ে ঢুকে যাই, এবং প্রায় প্রতিনিয়ত মর্গে মানুষজনের ভিড় থাকে, অ্যাম্বুলেন্স, বিভিন্ন ধরনের মানুষ থাকে। যিনি আমার সাথে ঘটনাটা ঘটবে, সেদিন মেডিকেলের মর্গের সামনে কোনো ধরনের মানুষই দেখিনি, এবং জায়গাটা ছিল খুবই নীরব। তখন ঢোকার সময় ডান পাশে লাশ ঘরের দিকে একটু তাকালাম, কিছু দেখতে পেলাম না। তারপর কেন যেন হঠাৎ করতে হলে আবার ঢুকলাম, ঢুকে দেখি কোনায় 2টা মানুষ কাফনের কাপড় কাটছে, আর নিচের দিকে তাকাতেই দেখি পায়ের নিচে একটি লাশ। কাফনের কাপড় কাটছে, কাপড় কাটছে। আর লাশটির বর্ণনা এরকম ছিল যে রাসেল ভাই, লাশটি একেবারে মানে কিভাবে কাটছিল কাপড়ের কাপড়টা যদি একটু বলতো সবাই। মানে একেবারে ইয়ের মতো আর কি, মানে এবার ছিল। আচ্ছা ওকে, মানে কাপড়, ওই একটা মানুষ কবর দেওয়ার জন্য যাবো কাপড়ের কাপড় কাটা হয় সেভাবে কেটেছে। আচ্ছা আমি দেখেছিলাম কয়েকবার কাপড়ের কাপড় কাটা। তো রাসেল ভাই, এগুলো দেখার পর আমি একটু আপ্লুত হয়ে যাই। তারপর আমি সোজা হেঁটে চলে যাই, এবং যাওয়ার সময় দেখি যে ভিতরে কিছু বদ্ধ রুম আছে, এবং যেগুলো তালা মারা থাকে, ওই তালাগুলো অটোমেটিক ঝুলছে, নড়ছে। তো আমি একটু আর কি, একটু নার্ভাস ফিল করি। তারপর সোজা চলে যাই, এবং সেদিন আমি 2বার বুক করি মেডিকেল। বমি করার পর চলে যাই বাসায়, এবং স্বাভাবিকভাবে আমার মার শেয়ার করি। আমার মা বলে যে দরকার কি ছিল এগুলা দেখার। আমি ঘুমিয়ে যাই দুপুরে ঘুমানোর পর আমার কিছু খেয়াল থাকে না। রাতের বেলা 1টা-1:30টার দিকে ফেসবুকিং করার পর আমি ঘুমিয়ে পড়ি, এবং আমার তখন কোনো কিছু মনে ছিল না দুপুরের ঘটনাটা। এখন হঠাৎ রাত 3টার দিকে মনে হয়, মেবি 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়, এবং ঘুম থেকে উঠে দেখি গা কাঁপছে, প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে আমার গা, এবং ইঁদুর বিড়ালের আওয়াজ পাচ্ছিলাম আমি খাটের তল থেকে আর কি। ইঁদুর বিড়ালের আওয়াজ পাচ্ছিলাম প্রচন্ড রকমের, এবং মনে হচ্ছে কে যেন বাইরে থেকে আমার ডাকছে, কে যেন আমাকে বাইরে থেকে ডাকছে। এবং দরজার দিকে তাকাতেই দেখি মেডিকেলে আমি লাশ ঘরের যেই
তালাগুলো দেখেছিলাম, দেখতেছি তালাগুলা এগুলো এরকম লাগতেছে আমার থেকে। তো আমি ঘামতেছি প্রচুর পরিমাণে, চলতেছে তখন ঘামতেছি, আমি দৌড় পরে তখন ঘুমিয়ে যাই। তারপর সকাল আমার আম্মা বলি এগুলা, আমার আম্মা আমার চাচার কাছে নিয়ে যায়, ঝাড়ফুঁক জানে আবার। তারপর উনি আমার তাবিজ তাবিজ দেয় আর কি। তারপর তাবিজটা দেওয়ার পর আমার কিছু হয় নাই। তারপর এর কিছুদিন পর আমি তাবিজটা খুলে ফেলি, এর থেকে এক ধরনের আনিজি লাগে আর কি। তো ঘটনাটা সেখানে শেষ হতে পারতো, কিন্তু আসলে একদিন আমি আপনাদের এই শোটা ডাউনলোড করি, যেটা আমার একটা শো ডাউনলোড করে আমি সবাই শুনি। শোনার পর আমি দিনের 1টা বাজে শো শুনে আপনার বুঝে ফেলবে। শোনার পর আমার একটু খারাপ লাগছিল আর কি। খারাপ লাগার পর ভাবে আমি ঘুমাই পড়ি। কখন ঘুমাই পড়ি সেটা আমি নিজে জানি না, ফেসবুকিং করতে করতে ঘুমাই পড়ি, কানে হেডফোন লাগানো ছিল আর কি। তো রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম একটা পুকুর পাড়ে বসে আছি, এবং খেয়াল করলাম সেই এই যে এখন যেটা বলছে সেটার সাথে লাস্ট দেখার কোনো ঘটনা রিলেশন আছে? আছে আচ্ছা, কি? পুকুর পাড়ে বসে আছি এবং পুকুর পাড়ে এক কোণে বসে আছি এবং দেখতেছি যে কিছু 20 থেকে 25 জন মানুষ আমার দিকে এগিয়ে আসছে, খুব আচ্ছা। তীব্র গতিতে হুম। এবং ভয়ানক চেহারায়। এবং চেহারাটা ওই আমি মেডিকেলে যে লাশ দেখছিলাম সেই লাশটার মতো হুবহু সেম চেহারা, এবং খুব দ্রুত আমার দিকে এগিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছিল আমাকে মারবে আর কি, ঝগড়া করবে, যুদ্ধ করবে এরকম মনে হচ্ছিল। কিন্তু না, আসলে তারা এসে আমার সাথে হাত মিলায় এবং আমি কি মনে করি, কিছু মনে করি না, ওদের সাথে হাত মিলতে, কিন্তু ওদের হাত ছিল প্রচন্ড রকমের ঠান্ডা। এবার প্রচন্ড ঠান্ডা ছিল এবং ওদের হাত কাঁপছিল, আমি সেটাই দেখতে পাচ্ছি আর কি, হাত কাঁপছিল। এবং এমন সময় আমার বাস্তবে ছিল আমার পিছনে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে সাথে সাথে হাতটা ধরে ফেলি ঘুম থেকে উঠে, হাতটা অটোমেটিক চলে যেতে থেকে। এবং ওই হাতটা ছিল সেম যে হাতটা আমি স্বপ্নে দেখছি, ওই সাথে যেভাবে হাত মিলাচ্ছি সেভাবেই। ওই হাত ঠান্ডা ছিল প্রচন্ড এবং কাঁপা কাঁপা ছিল হাতটা, এবং তো সুন্দর করে চলে যাচ্ছে হাত, একেবারে স্লোলি চলে যাচ্ছে, স্লো মোশনে। তো সাথে 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 আমি আমার খালারে ডাক দিই, কারণ আমি আমার খালার বাসায় ঘুমাই, আমার খালাতো ভাইয়ের সাথে, এবং যে বাসাটায় ঘুমাই ওই বাসায় অনেক কাহিনী আছে। তো আমার ডাক দিয়ে আমি ওনাদের এটা ধরে হাত ধরি, কিন্তু ওনার হাত ছিল শক্ত এবং গরম ছিল। কিন্তু আসলে এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি ঘুমানোর আগে ফ্যানটা ছেড়ে ঘুমাইছিলাম আর কি, আমার ঘুম আসতেছে না। তো যখন আমি আমার খালার ডাকার পর উনি বলে যে না সমস্যা নেই, এমনি মনে হয় স্বপ্নটা আপনার ভুল স্বপ্ন দেখছো আর কি। তখন আমি জ্বালিয়ে শুয়ে পড়ি, কিন্তু ফ্যানের দিকে তাকাতেই আমি হতভম্ব হয়ে পড়ি। ফ্যানের দিকে তাকাতেই আমি দেখি যে ফ্যান বন্ধ। আচ্ছা। আমি ফ্যান ছেড়ে ঘুমিয়েছিলাম, কিন্তু শিওর আমি, আমার এখন খেয়াল আছে। তো আমি আমার খাল বাইরে জিজ্ঞেস করছি, তখন ফ্যান সারিয়ে ঘুমাইলাম, ফ্যান তো বন্ধই ছিল, সারা রাত ফ্যান বন্ধ ছিল। এইটা আর এই আমার ঘটনা। তো আর আরেকটা ঘটনা হয়েছে যে আরেকটা ঘটনা শুনবো না, এটা যে ঘটনা ছিল যে না আরো অনেকে আছে ছিলাম আর কি। আচ্ছা, আরো অনেকে আছেন তো, মানে একের পর এক, এখন আপনি দেখেন লিস্ট আপনি দেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ঘটনা বলার জন্য। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা দেবো, ততক্ষণ আমি একটা এসএমএস স্পর্শিয়া আমাকে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। হাই ভাইয়া, ওয়েলকাম টু চিটাগং অ্যান্ড প্রথম টিমকে তিনি জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। এবং তাপস আমাদের এসএমএস করেছেন, তাপস সিডি জামাল চিটাগং থেকে। আই লাভ ভূত এফএম লিখেছেন চট্টগ্রাম থেকে। শ্রুতি লিখেছেন যে আপনার টিম চট্টগ্রামের কোথায়? এটা তো আপনার গোলপাহাড়ের মোড় বলে, রাইট? এটা আমাদের স্টুডিও থেকে আমরা করছি এবং আমরা চট্টগ্রামে রয়েছে, এটা গোলপাহাড়ের মোড়। হ্যাঁ, রাইট। জাহিদ আমাদের এসএমএস করেছেন, ভূত এফএম অনেক ফার্স্ট যাচ্ছে, তার কাছে খুব একেবারে বোরিং লাগার কোনো সুযোগ নেই, রাইট? পুথি আমাদের ময়মনসিং থেকে এসএমএস করছেন, খুব ভয় পাচ্ছেন তিনি এবং খুব ভালো লাগছে তার কাছে। প্লিজ পড়বেন এই স্টোরিটা। মেবি ইমেল, আচ্ছা ইমেলে পড়া হয়েছে, কোডটা যেটা বললেন না সেটা পড়া হয়নি সম্ভবত। যে এটা কি ইমেলে পড়া হয়েছিল যেটা আপনি বললেন? না, মনে হয় কিছু অংশ মনে হয় পড়া হয়েছিল, এটা কিছু অংশ পড়া হয়েছিল, কিছু অংশ পড়া হয়নি। ওকে, সো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার্স, আমার নাম আলিফ ইফতেদা, আমি মোহাম্মদপুরে থাকি। জি, তো আমার ঘটনা আসলে শুরু হয় ঢাকাতে। ঢাকাতে বলতে আব্বা পুলিশ অফিসার, ঠিক আছে? তো এই ইয়াতে আমরা ঢাকাতে মিরপুরে থাকতাম, মিরপুর 14-তে আমার জন্ম ওখানে। তো খুবই দুর্বল পরিস্থিতি আমার জন্ম হয়, আমার জন্ডিস ছিল। তো এই কারণে আমাকে দেখাশোনা করার জন্য 2জন বেবিসিটার রাখা হয়। আচ্ছা, ওই 2জন বেবিসিটারের মধ্যে একজন বউয়া ছিল, তার সাথে আমার আম্মা বলেছিল তার সাথে আমার খুবই বন্ধুত্ব। আমি ঘুম থেকে উঠে তার কোলে, ঘুমাতাম তার কোলে, খেতাম তার কোলে, সে তার কোলে। তো তার প্রবলেম ছিল যে মানে সে আমার রুমে ঘুমাতো, কিন্তু সমস্যা হচ্ছে সে সারা রাত কান্না করতো।
এরকম মানে হঠাৎ করে শুরু হয় এই মানে একটা 7 দিন এক পিরিয়ড ছিল, ওই 7 দিনের পরে সে চলে যায়। তো ওখানে যাচ্ছি, তো ঘটনা হলো যে আম্মা একদিন ঘুম কান্না করছে, আম্মা আসছে, এসে দেখে সে আমাকে কোলে নিয়ে রুমের কোনায় বসেছিল, একদম কোনায়, খাটে টিপা, একদম এখানে অ্যাঙ্গেল থাকে, খাটের যে অ্যাঙ্গেলটা ওখানে চাপা ছোট একটা জায়গা ছিল, ফ্লেক্সের পাশে একটা ছোট জায়গা ছিল, ওখানে বসেছিল, কান্না করছিল। তো কান্না করছে, তা আম্মা এরপর থেকে মানে তাকে আর আমার রুমে থাকতে মানা করে, আম্মাই আমার সাথে থাকতো। তো এরকম থাকতো 2-1 দিন থাকতো, কিন্তু সে কখনো আমার পাশ থেকে সরবে না, সে তাও খাটের নিচেই ঘুমিয়ে থাকতো আমার পাশে। এরকম হঠাৎ ওই ঘটনা ঠিক 7 দিন পরে সে কিন্তু, আমি বলিনি, সে কিন্তু বোবা, সে কথা বলতে পারে না। তো আর 7 দিন পরে একদিন রাতে সে আমাকে ঘুম থেকে জাগালো, জাগিয়ে সে শুধু আম্মাকে একটু কি বলছে যে অনর পরে সাইরে কোন অনর পরে তারা লই যাবে, সে বোবা। আচ্ছা, সে একটা বোবা মেয়ে কথা বলেছে। আপনি যেটা বললেন ওটা একটু মানে বলে দেন, যেটা স্বপ্নে এমনিতে কি মানে অনেকে হয়তো বুঝবেন না ভাষাটা। মানে সেটা হলো, সে বলেছিল যে মানে আমাকে দেখে থাকতে আমাকে তারা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তারপর সে চলে যায়, তার কোনো হদিস নাই। তার আব্বা অনেক চেষ্টা করছে, অনেক মানে তাকে পাওয়া যায় না আর। তো শেষ আম্মা অনেক ভয় পেয়ে যে আম্মা আমরা চিটাঙ্গে চলে আসি মুভ হয়ে, আব্বু তখনও ঢাকায় ছিল, আমরা চিটাঙ্গে চলে আসি। চলে আসার পরে খুব ফুলি কাটে। তো আমার ছোট ভাই হয়, আমার ছোট ভাই হওয়ার পরে আমি হোস্টেলে চলে যাই 1 বছরের জন্য। তো হোস্টেলে যাওয়ার পরে আমাদের হোস্টেলটাই ছিল মানে একটু অনেক পুরোনো আমলের একটা বিল্ডিং, খুব সুন্দর একটা জায়গা ছিল, তো আমার ভালো লাগছিল, যেহেতু সেম বেচের ছেলেরা ছিল ওখানে, তাদের সাথে বসে থাকতাম, ভালো লাগতো। তো একদিন মানে তারা 3-4 যাওয়ার পরে তারা তাকে কমপ্লেন করলো আমি নাকি রাতে তাদেরকে থাপড়াই। এই জিনিসটা মানে স্যার আমাকে অনেক কোয়েশ্চেন করলো, কেন করো স্যার, আমি করি না। তার সাথে আমার সাথে অনেকক্ষণ ধরে এগুলো কাজ হলো। শেষমেশ আমাকে রুম করে দেওয়া হলো, আমাকে রুম চেঞ্জ করে ক্লাস 10 এর কিছু বড় ভাইদের সাথে দেওয়া হলো। রুমটা ছিল এরকম যে, রুমটা ছিল যেমন আপনারা খেয়াল করেন, আপনার ড্রয়িং রুম একটা, ওই ড্রয়িং রুমকে পিচবোর্ড দিয়ে যেটা পার্টেক্স বোর্ড দিয়ে একটা জাস্ট অ্যাঙ্গেল করে একটা রুম বানানো হয়েছে। তো আমি থাকতাম দরজার দিকে, দরজার ওখানে আমার খাট। তো কেউ যদি মানে রুম থেকে বের হয় খাটের পাশ দিয়ে বের হতে হবে, আর আমার মাথা ছিল যেদিক দিয়ে বের ওদিক দিয়ে। তো একদিন আমাদের ফাইনাল এক্সামের একদম আগের দিন আমি আমরা যেটা শুনছিলাম এখন সেই ঘটনায় চলে যাই। হ্যাঁ ওটাই, জি প্লিজ। ওটাই এখন। তো মানে আমার ফাইনাল এক্সাম আগে থেকে। তো ঘটনা হলো যে আমি তাড়াতাড়ি ঘুমাই যেত, যারা ভাইয়া ছিল আমার রুমে তারা অনেক লেট নাইট পরে ঘুমাচ্ছে। তো একটা বড় ভাই ছিল, সে আমার খাটের অপোজিটে থাকতো। সে ঘুম থেকে উঠলো, মানে হঠাৎ করে তার চোখ খুলছে, চোখ খুলে দেখে যে আমার খাট থেকে ঠিক 3 থেকে 4 হাত ডিস্টেন্সে খুব টল একটা শ্যাডো ফিগার, একটা এন্টিটি দেখলো। সে এমন দেখলো, সে তার হাত বাড়াচ্ছে আমার দিকে, তার হাত বাড়াচ্ছে আমার দিকে, এবং সে তার করলো কি, সে জোরে চিৎকার দিয়ে উঠলো, এই কে ওখানে। তো এমন করার পরে সবাই জেগে উঠলো, মানে সবাই আসলো। এবং সবচেয়ে উইয়ার্ড ব্যাপারটা ছিল, আমি যখন জেগে উঠলাম আমি দেখলাম আমার হাত দিয়ে ব্লিডিং হচ্ছে, মানে খুব বড় ধরনের একটা কাটা দাগ আছে আমার ডান হাতে, মানে কিছু একটা ঘষা গিয়ে তীরে চলে গেছে। তো এরকম হওয়ার পরে ঘটনা এখানে। আপনার তো হাতটা আপনি দেখাচ্ছিল আমাদেরকে যে হাতের জায়গাটা এখন মানে দেখে মনে হচ্ছে খুব ডিপ করে কাটা, হয়তো কেউ ডিপ করে কেটে, আপনি আমাকে দেখেছিলেন আজকে, সেই কাটার কথাই তো বলছেন। হ্যাঁ, সেই কাটার কথা। তো আমি সবাই বলবে। হ্যাঁ, আমি থ্যাঙ্কফুল ছিলাম ভাইয়ের কাছে যে যেটা মনে করছে, এটা আমার ছিল 7 বছরের একটা ধারণা ছিল যে ভাইয়া ওদিন আমার লাইফটা সেভ করে। তো এরকম শেষ, আমি আমার হোস্টেল থেকে নিয়ে আসলো, আমারে কোনো কিছু হইলো না। এটা এখন কত ঠিক 3 বছর আগে একদিন রাতে আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে আমারে, তো বললো দোস্ত যাবো একটা প্রোগ্রামে যাবো, তুই আয়, তাড়াতাড়ি আয়। তাই আমি বললাম দোস্ত অনেক রাত হয়ে গেছে, এখন কিসের প্রোগ্রামে যাবি, তো আগে বলিস নি কেন। তো এরকম তাও সে জোর, আমি বের হয়ে গেলাম, বাসা থেকে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি যে তার এলাকায় যাবো, ওখানে যাওয়ার আগে আমাকে একটা এরিয়া পার করতে হয়, যেটা ধরেন এটা খুব একটা জঙ্গল টাইপের এরিয়া। বাসটা অনেক লম্বা, 35 থেকে 30 ফিট ইয়াটা, এবং এটা ঠিক হাত বাম পাশে, আর রোডটা হলো 20 ফিট। তো আমি যাচ্ছি, কিছু যাওয়ার পর আমি খেয়াল করলাম যে একজন বোরকা পরা মহিলা, আমি এত আমল দিলাম না, আমি তাকে ক্রস করে চলে আসছি। হঠাৎ এই 10-12 কদম যাওয়ার পরে খেয়াল করলাম যে আমার সামনে কি যেন একটা, আমি বললাম বাস, কিন্তু এটা মানে ওয়েভ করছে বাতাসে, যেমন একটু ওয়েভ করে একটু একটু কাঁপছে, বাস এরকম ওয়েভ করার কথা না। পরে খেয়াল করলাম রশি, দেখলাম মানে আমি প্রথমে ডান দিকে তাকালাম, দেখলাম গাছের সাথে বাঁধা। পরে যখন শেষ মাথা খোঁজার জন্য বাম দিকে তাকালাম, আমি ওই মহিলা ওখানে দাঁড়িয়েছে, তার বাম হাতটা লম্বা করে সে রোড
ব্লক করে ওই ওই পাশে রাস্তা ধরে আছে 20 Okay. ফিট একটা রোড। সো আপনার এই হাত কাটার সময় যে জিনিসটা দেখা গেছিল সেই জিনিসটা যদি একবার একটু বর্ণনা দিয়ে দিতেন লাস্টে। হাত কাটা যে জিনিসটা ওই ওই অ্যান্টিটিটা, হ্যাঁ, হ্যাঁ। ওই অ্যান্টিটা সেম টল ফিগার ব্ল্যাক, ওটা ভাইয়া, ওটা আমি দেখিনি, ভাইয়া ওটা দেখেছেন? ভাইয়া দেখেছে। এবং ভাইয়ার যখন মুখে আপনাকে শোনা। পাস করে চলে যায় তখনই আপনার সাথে ওই অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমার সাথে অ্যাক্সিডেন্টটা হয়। এবং রাত তখন কয়টা বাজে? এটা আমি বলতে পারবো না ভাইয়া, মানে ভাইয়া যেটা আমি 2:30 থেকে এই 2:30 3টা এরকম, কারণ উনি ঘুমাচ্ছে 4টা বাজে। এবং উনি আপনাকে বাঁচিয়েছেন। আমার হ্যাঁ, উনি ডাক না দিলে সে সরতো না, এটা থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ছোট বিরতিতে। তার আগে এই যে মিমি আমাদেরকে পুঠিয়া থেকে, না মিমি পুথি ভালুকা থেকে আমাদের SMS করছেন। তারা 3 কাজিনস একসাথে শুনছেন, হালিম চিটাগং থেকে দেখছেন এবং FM তিনি শুনছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি মাইশা, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিডনাইট ওয়ারিয়র, ওকে, আমাদেরকে SH আবরার সুপ্ত আমাদের SMS করেছেন, দুর্লভ আমাদের টাঙ্গাইল SMS করেছেন, এছাড়াও পলাশ লালবাগ থেকে SMS করেছেন আমাদেরকে রুসাফি তিনি বিগ ফ্যান আমাদের, এছাড়াও নাহিদ সেই থেকে SMS করেছেন অসম স্টোরি, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হালিম চট্টগ্রাম থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রুহান। আমি হালিম খুব অবাক হচ্ছে যে আমরা চট্টগ্রামে, আমি আরো করে বলে দিতে, আমরা চট্টগ্রামে এই মুহূর্তে রয়েছি। আমাদের যে রেডিও স্টেশন রয়েছে চট্টগ্রামে, সেই রেডিও ফুর্তির চিটাগং স্টেশন থেকে আমরা সরাসরি এই শোটা করছি। এবং এইখানে আমাদের যারা ঘটনা বলছেন তারা সবাই চট্টগ্রামের লোকাল, এবং তারা লোকাল ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসছেন। এবং ঠিক এই একই ধারাবাহিকতায় আমরা নেক্সট টাইম যাব ময়মনসিং এ। এখন অবশ্য ময়মনসিং এ যাচ্ছি না, এখন ময়মনসিং এর একটা ছোট বিরতিতে যাব। এবং তার আগে জানিয়ে দিই, আমাদেরকে যে SMS করতে হলে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। ময়মনসিং এ যারা আছেন তারা লিখে নিন, আমি স্পেলি বলে দিচ্ছি BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন এই অ্যাড্রেস। এবং বিশেষ করে ময়মনসিং এ যেহেতু নেক্সট উইকেই আমরা যাচ্ছি, সুতরাং অবশ্যই ময়মনসিং এ যারা আছেন তারা খুব দ্রুত আমাদের পাঠিয়ে দিন ঘটনাগুলো। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti, www.facebook.com/bhootfm.russell, এবং সেখানে গিয়ে চেক আউট করুন যে ওখানে বেশ কিছু আমরা আজকের অতিথি যারা রয়েছেন, যারা গেস্ট রয়েছেন, যারা হল ক্লাবের মেম্বার রয়েছেন, তাদের প্রত্যেকের ছবি সব কিছু দেওয়া হচ্ছে। সো অবশ্যই সেখানে ভিজিট করতে ভুলবেন না। স্টে টিউন, একটা ছোট্ট বিরতি পাচ্ছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ইয়েস, শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। এবং আমরা এখন চট্টগ্রামে, আমরা রেডিও ফুর্তি চট্টগ্রাম স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে কথা বলছি। এবং আমাদের এখানে স্টুডিওতে আছেন চট্টগ্রামবাসী, এবং তাদের সাথে আপনারা যদি মিট করতে চান তাহলে চলে যান আমাদের ফেসবুক পেজ গুলোতে, এবং দেখেন একটা পরে ছবি আপলোড করা হচ্ছে, ভিডিও আপলোড করা হচ্ছে, এবং আপনারা চেক করতে ফেলতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhootfm.russell। ময়মনসিং যারা রয়েছেন তারা এবং আপনারা সবাই আমাদের যদি ইমেল পাঠাতে চান অর্থাৎ ঘটনা জানতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। বছরের শুরুতেই আমরা শুরু করেছিলাম রাজশাহী দিয়ে, তারপরে আজকে আমরা চট্টগ্রাম ঘুরছি আমরা, এবং প্রতি সপ্তাহে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি বিভিন্ন এলাকার লোকাল সব ঘটনাগুলো। এবং সেরকমই একটা ঘটনার জন্য আমরা এখন যাচ্ছি মানিকের কাছে। মানিক, আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামের? আমি আগ্রাবাদ থাকি। আগ্রাবাদ সিজিএস কলোনির যে ঘটনাটা দিয়ে আমি শুরু করি। আচ্ছা, আমরা চলে যাব আপনার ঘটনায়। ঘটনাটা হচ্ছে 2001-এর। এটা হচ্ছে আমাদের কলোনিতেই, এবং আমাদের কলোনিতে যে মানে আমাদের স্কুলের ঘটনাটা। এটা আপনারা আমাদের রিইউনিয়নের সময় 2001-এর 24শে ডিসেম্বরের কথা বলছি আমি। তো আমি পেশাগতভাবে আগে সব প্রকৌশলী ছিলাম, সাউন্ড ইঞ্জিনিয়ার, এবং আমাদের বিজনেস ছিল। তো ওই টোটাল ইভেন্টের কাজটা আমরা পাই। তো এটা মানে ট্রেডিশনাল ভাবে চলে এসেছিল। আমার আব্বু করলো, তারপর আমার চাচা করলো, দেন আমি ইনভলভ হই। তো এর ঠিক 15 মিনিট আগের দিন রাতে সাউন্ড সেটআপ দিয়ে, লাইট সেটআপ মানে আমরা সব কাজ শেষ করব।
তো মোটামুটি কাজ শেষ, রাত 2টা কি 2:30 তখন। তো আমরা কাজ শেষ করে আমরা যাচ্ছি চা খেতে বাগানতলির মোড়ে। বাগানতলির মোড়ে যাওয়ার আগে আমরা সব লাইট টাইটস গুলো মানে সবকিছু জ্বালিয়েই মোটামুটি আমরা বের হয়ে গেছি। যে দেখার যে ছিল যে চেকিংটা, লাস্ট চেকিংটা, চা খেতে চলে যাই। তো সবাই ব্যাক করলো, আমি সবার পিছনে ছিলাম, আমি একটু ধীরে ধীরে আসছিলাম। তো আমাদের স্কুলের যে গেটের একটু সামনে হচ্ছে আমাদের কলোনির মেইন গেটটা। তো মেইন গেটটা ক্রস করে টেনিস কোর্টের সামনে আসলাম। টেনিস কোর্টের সামনে আসার পরে আমি দেখলাম কি আমাদের স্কুলের গেটের সামনে তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটা অনেক পুরাতন এবং এই তেঁতুল গাছটা নিয়ে অনেকের অনেক ধরনের অনেক কথা আছে আমাদের কলোনির। এটা যারা এখন সিজিএস কলোনি থেকে শুনছে তারাও বলতে পারে। তো গাছটারও অনেক বয়স, প্রায় আপনার 100 ইয়ার্স ওভার গাছটার বয়স। তো ওই গাছ সম্পর্কে মানে পরে আমি যেটা জানতে পারছি আমার আব্বুর কাছ থেকে, সেটা আমি পরে আসছি। তো আমি টেনিস কোর্টটা ক্রস করে মানে আমি দেখলাম কি যখন আমি গেট দিয়ে ঢুকলাম গাছে কোনো বাতি জ্বালানো নাই, কিন্তু জাস্ট 30 মিনিটস অ্যাগো আমরা কিন্তু লাইট স্টেজ সবকিছু জ্বালিয়েই কিন্তু আমরা বের হয়েছি। তো মানে খুব খারাপ লাগছে যে কি রে, আমি লাইটটা জ্বালাই গেলাম, এগুলো নাই, এখন বন্ধ। আমি ঠিক তেঁতুল গাছের সামনাসামনি আসার পরে টোটালি ফ্রিজড, মানে আমি আর এক পাও সামনে এগোতে পারছি না। ঠান্ডার সময় আমি ঘামছিলাম, প্রচন্ড পরিমাণ ঘাম আমার। হঠাৎ করে মানে ওই আমি স্ট্যাচু হওয়া অবস্থাতেই আমি হঠাৎ করে আমার বাম কানের পাশ দিয়ে কিছু একটা সাই করে ছুটে গেল, লাইক এ বুলেট। তো আমি ঠিক বাম দিকে যখন তাকাচ্ছি, বাম দিকে তাকানোর পরে ঠিক রাস্তার অপোজিট দেখছি আমি দুটো লোক, একটা লোক আরেকটা লোককে খুব ভাবে মারছে এবং এমন ভাবে মারছে যে মানে মারতে মারতে প্রায় মানে ডেড বডির মতো করে ফেলছে। হঠাৎ করে মানে আমার খেয়ালটা ছুটে যায়, খেয়ালটা ছুটে যাওয়ার পরে দেখি ওখানে মানে সিনেমা যেরকম ভ্যানিশ হয়ে যায় ওরকম কোনো কিছুই নেই। পরে মানে আমি দেখি কি আমি মোটামুটি নর্মাল, কিন্তু আমার পুরো শরীর তখন ঘামে ভেজা। মানে শীতকালের ভিতরে ঘাম করতে থেকে আসবে। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমি আমার টেকনিশিয়ানদের জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তোমরা লাইট কেন খুললা, ওখানে তো আমি লাইটের জ্বালায় রেখেছিলাম। তো আমার মানে টেকনিশিয়ানটা বলছে বস আমরা কি বলবো, আমরা মানে গাছের সামনে আসতে দেখি কি মানে লাইট আমরা যেগুলো লাগাইছিলাম গাছের উপরে ওগুলো খুব সুন্দরভাবে গুছাই টুছাই গাছের নিচে কে যেন রেখে দিছে। ওরা কেউ কিছু করেনি? না, ওরা কেউ কোনো কিছু করেনি। এবং তারাও খুব অবাক হয়ে গেছে, কারণ একটা গাছ যখন লাইটিংস দিয়ে সাজাতে যায় তখন অনেক কষ্ট করা লাগে, প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। 2-3 ঘন্টার যে কাজটা, 2-3 ঘন্টার কাজটা কিভাবে আধা ঘন্টার ভিতরে মানে কমপ্লিট করে ফেললো, আধা ঘন্টা কিভাবে মানে এতগুলো লাইট নামিয়ে ফেললো। তো আমি বললাম যে তোমরা কি আর কোনো কিছু দেখছো, এখানে কোনো কিছু অবজার্ভ করছো? না, আমরা কোনো কিছু অবজার্ভ করিনি। তো রাসেল ভাইকে যেটা জানাই রাখা দরকার সেটা হচ্ছে যে আমার রাশিগত যেটা সমস্যা, আমি আপনাকে মেইলেও বলেছি, রাশিগত সমস্যা আর বেশ কিছু ইন্টারনাল কিছু সমস্যা আছে যেগুলো আমি বললাম না, যেগুলো হয়তো বা আমি স্টুডিওর বাইরে অনেকের সাথে শেয়ার করেছি। আমাদের এখানে যারা আছেন আমাদের ফ্যামিলিতে এরকম কিছু একটা আছে, যার কারণে মানে আমি আমার অনেক এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স, প্লাস মানে আমি এক সময় মাইলসেও ছিলাম, মাইলসের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তো মাইলসের সাথে থাকা অবস্থাতে রাজশাহীতে বেশ একটা ঘটনা ঘটছে, এটা আমি মানে অফে আলাপ আলোচনা করছিলাম আমরা শুনে বসে নিশ্চয়ই একটা সময়, কিন্তু আজকে যেহেতু সময় কম। আর রাসেল ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো যে আমি ঢাকা ছিলাম 7-8 বছর। তো শেওড়াপাড়া যেটাকে মানে সিটির ভিতরে হন্টেড এরিয়া বললে যেটাকে হয়, যেটা আপনি জানেন সম্ভবত, শেওড়াপাড়ার বেশ কিছু শেওড়াপাড়ার মানে বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার মানে হয়ে গেছে, কারণ আমি আপনাকে যেহেতু বললাম যে আমার রাশিগত সমস্যা আছে। তো যদি আপনারা চান, তার মানে আপনি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করি, তার মানে আপনি আসলেই বিশ্বাস করেন যে আপনার রাশিগত সমস্যা হয়? হ্যাঁ। আপনার কি রাশি? তুলা রাশি। এবং তুলা রাশির জাতক জাতিকাদের আসলেই সমস্যা হয়, লিব্রা যাদের তাদের এরকম ধরনের প্রবলেম ফেস করে বলে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, 100%। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস বলে নি দর্শকদের জন্য, প্যারানর্মাল বলতে আছে ধর্মীয় মতে ভূত বলতে কোনো কিছু নেই, পেতনি আছে, জিন আছে। খারাপ জিনটাই পেতনিতে রূপান্তর হয়। আমাদের ভিতরে যেরকম মানুষ খারাপ ভালো, তো ভালোগুলো সবসময় নামাজ কালামেই এবং আপনার উপকার করবে, এবং খারাপগুলো সবসময় আপনার খারাপই করবে। এটা আমি আমার লজিক দিয়ে চিন্তা করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমরা এখন সাফায়াতের কাছে যাই একটু। হ্যাঁ, সাফায়াতের কাছে সাফায়াতের ঘটনাটা শুনি আমরা, এবং সাফায়াত আমাদের জানান যে আপনি কোথা থেকে এসেছেন এবং চট্টগ্রামে কোথায় আপনার বাসা।
হ্যালো লিসলান, আমি সাফায়েত, আমি এসেছি চিটাগং থেকে। আমার বাসা হচ্ছে চিটাগং-এর আগ্রাবাদে। আচ্ছা, আমার বাসা হচ্ছে চিটাগং-এর আগ্রাবাদে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মানে এরিয়াতেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি ঘটনাতে চলে যাচ্ছি, আর তার আগে একটু রাসেল ভাইকে ধন্যবাদ এবং আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম ছিল, আমার প্রোগ্রামটা থেকে বাসায় ফিরতে ফিরতে রাত 12টার উপরে বেজে যায়। তো আমি আপনার মানে আমার বাসা থেকে মানে আমি যেখানে মেইন রোডে ছিলাম, মেইন রোড থেকে আমার বাসায় যেতে মানে 20 টাকার মতো রিক্সা ভাড়া খরচ হয়। তো আমি একটা রিক্সা ঠিক করলাম, একজন বুড়ো চাচা ছিল। তো আমি ওনার রিক্সায় উঠে, রাত 12টার উপরে বাজছে তখন। তো আমি রিক্সায় উঠে আমার বাসার দিকে রওনা হচ্ছি। তো আমার বাসায় যেতে মাঝখানে অনেক বড় একটা মানে একটা মাঠ ক্রস করতে হয়। আশা করি আগ্রাবাদের অনেকেই জায়গাটা চিনবে। সেখানে একটা শিশু হাসপাতাল আছে এবং একটা পার্ক আছে, শিশু পার্ক আছে। তা আমি যখন ওই জায়গাটা যে ক্রস করছি, ওই জায়গাটা চলে আসে এবং আমার রিক্সাওয়ালার হাতে একটা বিড়ি ছিল এবং উনি ওনার গ্রাম্য ভাষায় একটা গান গাচ্ছিলেন। আর আমি আমার রিক্সায় বসেছিলাম, শীতকাল ছিল, অ্যাকচুয়ালি এটা 2013 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে। তা আমি যখন বসেছিলাম রিক্সায়, আমার কানে হেডফোন ছিল আর আমি গান শুনছিলাম, জাস্ট আমার মানে জ্যাকেটের হুডিটা উঠানো ছিল। তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি একটা সময় মানে আমার রাস্তাটা একটা 3 রাস্তার মোড়ে এসে শেষ হয়। মানে 3 রাস্তার মোড়ে আসার পরে আমি বাম দিকে টার্ন করব। তো অনেক দূর থেকে আমি খেয়াল করলাম যে রাস্তার যে ল্যাম্প পোস্ট গুলো, ল্যাম্প গুলো জ্বলছে, ওগুলো দেখতে পাচ্ছিলাম যে কিছু ল্যাম্প জ্বলছে, কিছু ব্লিঙ্ক করছে। ওই অবস্থায় দেখলাম যে আমি যে বাম দিকে টার্ন করব, ঠিক বাম দিক থেকে কোনো একটা মানুষ আসছে, তার কালো ছায়া মূর্তিটা আমি দেখতে পাচ্ছিলাম, মানুষটা আসছে। তো আমার মনে হচ্ছিল যে নাইট গার্ড বা সিকিউরিটি গার্ড এই ধরনের কেউ হবে। তো হঠাৎ করে দেখতে পেলাম যে সামনে কিছু কুকুর কাঁদে। অ্যাকচুয়ালি রাসেল ভাই, ব্যাপারটা হচ্ছে কুকুর মানে আমি আমার মায়ের থেকে শুনেছি, কুকুর অ্যাকচুয়ালি কাঁদে যখন সে খারাপ কিছু দেখে বা কোনো বিপদ দেখতে পায়, তখন কুকুর কাঁদে। তো আমি জিনিসটা মাথায় নিইনি, বাট আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে যখন আমি ওই যে ছায়ামূর্তি দেখতে পাই, যখন আমি ওনার সাথে ক্রস করব বা ওনার কাছাকাছি চলে আসলাম, জাস্ট খেয়াল করলাম যে যিনি আমার রিক্সা চালক ছিল, চাচা ওনার লুঙ্গির গোছ থেকে খুব তাড়াতাড়ি উনি একটা বিড়ি বের করলো। বিড়ি বের করে ওনার মানে ওই এক হাতে বিড়িটা ধরিয়ে ফেললো। ধরিয়ে উনি ওটা টানছে, খুব জোরে টানছে এবং উনি ওনার গানটা গেয়ে যাচ্ছে, খুব উচ্চ স্বরে গাচ্ছে এবং খুব দ্রুত উনি রিক্সাটা টানছে। তো আমি যখন ওই ছায়ামূর্তিকে ক্রস করতে গেলাম, মানে আমি কি বলবো, মানে আমি পুরো স্ট্যাচু হয়ে যাই রিক্সার উপরে, এই জন্য যে আমার পাশে দিয়ে কি যাচ্ছে আমি জানি না। আমি শুধু দেখতে পাচ্ছি মানে অনেক কুচকুচে কালো কিছু একটা, মানে একটা রাসেল ভাই মানে একটা রুমের দরজা যেরকম হয়, মানে অনেক চড়া, তার হাইট আমি জানি না কতটুক, কারণ আমি রিক্সায় বসে আছি। এখন আপনি যদি আমার পাশে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন, আপনার হাইট মিনিমাম আমার চেস্ট বা আমার কাঁধ পর্যন্ত আসবে। কিন্তু আমার পাশ দিয়ে যিনি যাচ্ছেন, ওনার বডিতে কোনো মুভমেন্ট নাই, যেখানে মানুষ হাতে একটা মুভমেন্ট হয় বডিতে, ওই মুভমেন্টটা নাই। প্লাস ওনার হাইটটা মানে আমার রিক্সার যে হাইট সেটা ছাড়িয়ে ওনার আরো উপরে, আমি ওনার উপরের দিকটা দেখতে পাইনি, জাস্ট নিচের দিকটা দেখেছি যে কিছু একটা কালো কুচকুচে যেটা আমার পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। এবং ওনার উপরে যখন ল্যাম্প পোস্টের আলোটা পড়ে, ওনার সামনের রাস্তাটা আমি দেখতে পাই, কিন্তু ওনার ওই কালো যে শ্যাডো আছে তার পিছনে আমি কিছু দেখতে পাই না। তা আমি রিক্সাটা খুব শক্ত করে ধরলাম। মানে কি বলবো, যে আমার কানে হেডফোন ছিল কিন্তু আমি কোনো গান শুনতে পাচ্ছি না, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই যে আমি কোথায় যাচ্ছি, কি হচ্ছে এখানে। এখন আমি যখন ওই জায়গাটা ক্রস করি, ওই শ্যাডো আমাকে ক্রস করে চলে যায়। তা আমি নর্মালি বাসায় আসলাম। বাসায় আসার পরে রিক্সা চালকের ভাড়া দিচ্ছি। তো আমাকে আঙ্কেল বললো যে তুমি কি কিছু দেখেছিলে? আমি সরি আঙ্কেল, মানে কি ব্যাপারে? উনি বললো যে অ্যাকচুয়ালি এরকম হয়, অনেক ভালো ছিল যে তুমি পিছনে ঘুরে দেখো নাই। আমি বুঝতে পারলাম যে তুমি খুব শক্ত করে রিক্সাটা ধরলা, এটা আমি অনুভব করলাম। কিন্তু উনি আমাকে জাস্ট একটা মানে সাজেশন দিয়ে গেলেন যে কখনো যদি লাইফে কখনো এরকম কিছু দেখো বা সামনে পড়ে, কখনো ওটাকে ঘাটাতে যাবা না, মানে দেখতে যাবা না ওটা কি কেন, ওটা কখনো প্রশ্ন করবা না, যেটা দেখছো ওটা ভুলে যাবা। এটাই ছিল আসলে আমার ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনায় আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। তার আগে আমি কিছু SMS করবো। নীল ধ্রুব তারা আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি আকিব দেব, এবং আমাদেরকে তিনি চট্টগ্রাম থেকে SMS করেছেন। তার নানু বাড়ি আগ্রাবাদ অ্যান্ড আজকের ঘটনাগুলো সব সত্য এবং আগ্রাবাদ সত্যি হন্টেড এরিয়া, তাই বলেছেন তিনি। এবং সবাই এখানে যে মাথায় মানে নাচছেন। সো সাগর আমাদের SMS করছেন চিটাগাং থেকে, ঈদগাহ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি নীল আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি ফায়াদ পঞ্চগড় আসার প্ল্যান আছে কিনা। আপাতত ভাইয়া এই লিস্টের মধ্যে পঞ্চগড়ের নাম নেই, তবে ভবিষ্যতে অবশ্যই আসবে। ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা এলাকায় গিয়ে ঘটনা কালেক্ট করার ইচ্ছা রয়েছে। দোয়া করবেন আমাদের জন্য।
এবং তরুণরা আমাদের SMS করছেন রাজশাহী থেকে, আমাদেরকে SMS করছেন রিফাত ময়মনসিং থেকে, ভূতফম রক্স এবং ময়মনসিং আসার জন্য অগ্রিম তিনি আমাদের ওয়েলকাম জানিয়েছেন। আদনান সিলেট থেকে আমাদের SMS করছেন আউটডোর শো করছেন, তাই 2টা ঘটনা না করে 3টা ঘটনা 3 ঘন্টা করা যায় কিনা। 3 ঘন্টা করা আমাদের প্ল্যান আছে, এরপরে কিন্তু শো রয়েছে, সুতরাং আমরা চাইলেই যে খুব দ্রুত 3টা ঘন্টা করে ফেলতে পারবো এটা একদম এরকম কিছু না আর কি। জেরিন আমাদের SMS করছেন ময়মনসিং থেকে এবং ভূতফম তার কাছে অসম এটা তিনি জানিয়েছেন। আমাদেরকে রানা SMS করেছেন ময়মনসিং থেকে এবং আমাদেরকে তিনি বলছেন স্টুডিওতে এসে বলতে চান, যারা স্টুডিওতে এসে বলতে চান ময়মনসিং এর দেখতে পাচ্ছি প্রচুর রেসপন্স, যারা স্টুডিওতে এসে বলতে চান ময়মনসিং থেকে তারা চলে যান, আমাদের অ্যাড্রেস লিখে নিন এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূতfm@radio40.fm। স্পেলিংটা বলে দিচ্ছি, এক্ষুনি লিখে ফেলুন, ভূত FM BHOOTFM @RADIOFOORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ঘটনা সহ, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা চাচ্ছেন যে স্টুডিওতে কোনোভাবে আসা সম্ভব না, আবার নিজেও একটু পার্টিসিপেট করতে যাচ্ছেন, তারা কিন্তু ঘটনা আমাদেরকে সরাসরি রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন। অডিও ক্লিপটি অবশ্যই কোয়ালিটিটা একটু ভালো হতে হবে। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি মাসরুর আহমেদ শোভন, আমি চিটাগং মেডিকেল কলেজে পড়ি, 3rd ইয়ারে। তো রাসেল ভাই, আমি ডিরেক্টলি ঘটনায় চলে যাই। জি প্লিজ। ঘটনাটা আসলে ঘটে আমি যখন প্রথম মেডিকেলে ভর্তি হই, এটা 2014 ঘটনা। টাইমটা অলমোস্ট এরকমই ছিল, তবে একটু পরে ফেব্রুয়ারির শেষের দিকের ঘটনা। তো আমাদের মেডিকেলে প্রচুর অনুষ্ঠান হয় এবং আমি কালচারাল সাইডে অনেকটা অ্যাটাচড এবং অনেক প্রোগ্রামও করি। তো এই জন্য আমরা যখন ফার্স্ট ইয়ারে থাকি তখন আমাদের একটা হোস্টেলে থাকতে হয়, যেটা নাসিরাবাদে, এবং আরেকটা হোস্টেল হচ্ছে আমাদের মেইন বয়েজ হোস্টেল, যেটা আপনার 2টা পাহাড় দিয়ে সেপারেট করা, আমাদের ছোট পাহাড় দিয়ে সেপারেট করা মূলত হসপিটালটা থেকে। তো আমার অনেক প্রোগ্রামের কাজে বা এই ধরনের ডিফারেন্ট কাজে আমার মেইন হোস্টেলে যেতে হয়। তো তখন ওই দিন বা ওই সময়টা থেকে আমি মেইন হোস্টেলে যাওয়া শুরু করি, ফার্স্ট ইয়ার হোস্টেল থেকে। মেইন হোস্টেলের যে জায়গাটা হসপিটালকে যেটা মেইন হোস্টেলের সাথে কানেক্ট করে, ওইটা মেবি বানানো হয়েছে পাহাড় কেটে একটা রাস্তা বানানো হয়েছে। তো ওইটার পাশে একটা মাঠ এবং পাশে আর পাহাড়গুলা। তো আমি রাতে কাজ করতে করতে লেট হয়ে যায় এবং ওইখান থেকে আসতে আসতে অলমোস্ট 2:30 বেজে যায়। তো ওই সময় আমি শুনেছিলাম যে এই জায়গাটা তেমন একটা ভালো না। তো যখন আমি ফিরছিলাম মেইন হোস্টেল থেকে ফার্স্ট ইয়ার হোস্টেলে ওই পথটা দিয়ে, তখন যখনই আমি 2টা পথের মাঝখানে আসি, মানে 2টা পাহাড়ের একটা ছোট একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যখনই যাই তখন দেখি টেম্পারেচারটা হঠাৎ করে কমে যায় বলতে একটা ভ্যাপসা বাতাসের মতো আমার শরীরকে টাচ করে, এরকম একটা ফিলিংস চলে আসে। তো আমি তখন ভয় পেয়ে যাই এবং থান্ডার্ড হয়ে ওই জায়গায় প্রায় থেমে যাই। আমি ছোটবেলায় শুনতাম যে এইরকম যদি কখনো কোনো ঘটনা ঘটে তাহলে কখনো থেমে থাকতে নেই, কখনো মানে থামা যাতে না যায়, এরকম ভাবে আমি শুনি। তো আমি এগিয়ে যাই, একটু এগিয়ে যাওয়ার পরে আমি দেখি যে কেউ আমাকে ফলো করছে, এরকম একটা কিছু হচ্ছে। আমি অনেকবার চেষ্টা করি পিছনে ফিরে তাকাবো, কিন্তু আমার সেরকম কোনো সাহস হয় না। তো আমি কোনোভাবে ওই জায়গাটা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তো 1 বছর পরে আমরা মেইন হোস্টেলে যাই। মেইন হোস্টেলে উঠি ফার্স্ট ইয়ার হোস্টেল থেকে। তখন আমি ওই জায়গাটা সম্পর্কে কিছু কিছু তথ্য জানতে শুরু করি এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর যে তথ্যটা আমি জানি, যেটা কয়েকদিন আগে রিভিল হয়েছে, সেটা হচ্ছে ওই পথটার ঠিক পাশেই একটা গণকবর ছিল এবং ওই গণকবরে অলমোস্ট 30 জনকে কবর দেওয়া হয়। এটা আপনি পরে জানতে পেরেছেন? হ্যাঁ, এটা আমি পরে জানতে পারি এবং ওই জায়গাটা শুধু আমার একার এক্সপিরিয়েন্স ছিল না, অনেকেই ওই এক্সপিরিয়েন্সটা করেছে, যেটা টেম্পারেচার কমে যায় এবং ওইখানে ল্যাম্পোস্ট গুলার ব্লিঙ্কিং গুলা এত বেশি হয় যে ওইটার মধ্যে আপনার কয়েকদিন পরে পরে ওই লাইট গুলা চেঞ্জ করতে হয়। আচ্ছা। এবং আরো একটা তথ্য রিভিল হয়, এটাও খুবই রিসেন্টলি, সেটা শোনা যায় যে যেসব বাচ্চাদের অ্যাবর্শন করা বাচ্চাদের এবং বেওয়ারিশ অনেক লাশকেই ওই জায়গায় দাফন করা হয়। আচ্ছা। এবং এই ঘটনাটার পর থেকে রাসেল ভাই এখন আমি কখন পরে ওই রাস্তাতে দিয়েই যাব এবং এই ঘটনাটা সবার সাথেই ঘটে অলমোস্ট। ওকে।
এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর এবং হন্টেড বলা যেতে পারে, এটা হন্টেড একটা প্লেস। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমরা আবারও ব্রেকে যাব, তবে তার আগে একটু জানিয়ে দিই খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে বাংলাদেশ ক্রিকেট টিম আসলো কিন্তু এখনো ভূত এফএম টিম আসলো না। আমরা কিন্তু খুলনায় যাব, যে আমাদের লিস্টে রয়েছে খুলনা, এবং আমরা নেক্সট মান্থেই ইনশাল্লাহ আপনাদের ওইখানে যাচ্ছি। এই মান্থে হতে পারে আবার না হতে পারে, বাট নেক্সট মান্থে যে আমরা যাচ্ছি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তাজিন আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে, অর্ণব আমাদের SMS করেছেন নিউ স্কার্টন ঢাকা থেকে, এবং রুমে বসে তিনি শুনছেন, খুব ভালো লাগছে তার কাছে। ডোভাস আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, আরেকটি হন্টেড এরিয়া তিনি বলছেন কোতোয়ালি এরিয়া এবং এর আশেপাশে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইফতি বলছেন রমনা থেকে, যে রমনা আবাসিক এলাকা থেকে, যে আগ্রাবাদ, হায় আল্লাহ আমি তো ওইখান দিয়ে ডেলি আগ্রাবাদ যাই, সেটা তিনি জানিয়েছেন আর কি আমাদেরকে। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও MH আদর আমাদের SMS করেছে, আমাদের এখানে কমেন্ট করেছেন। ঘুম বাবু আমাদের কমেন্ট করেছেন, ভয় লাগছে তার কাছে। বাদশাহ আমাদের এখানে লিখেছেন। এছাড়া আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি রাজ, এছাড়া আমাদের এখানে লিখেছেন সুমন আহমেদ, এছাড়া আমাদের জাহিদ রাজীব আমাদের এখানে লিখেছেন, আহসান আকাশ, এছাড়াও সাজ্জাদ হোসেন ইমন, রাহাত আলম, আমরা ফেসবুক থেকে পড়ছি, পাগল সিদুর রহমান সোহাগ, এছাড়াও স্বপ্নীল জয়া, এছাড়াও জানাতুল ফেরদৌস কথা সহ আরো অনেকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, এবং বিরতির আগে আরো একবার জানিয়ে দিই আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা আগামী সপ্তাহে আসছি ময়মনসিং এ, সুতরাং অবশ্যই ময়মনসিং যারা রয়েছেন তারা এই উইকে যত তাড়াতাড়ি পারেন, সম্ভব হলে রবিবারের মধ্যেই, নেক্সট সানডের আগেই আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। এবং আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM. The night comes alive with crime info. ওয়েলকাম ব্যাক। ফাহিম আমাদের লিখছেন কলাবাগান থেকে, যে ঢাকা থেকে, যে কলাবাগান ঢাকা থেকে যে অনেকদিন পর তিনি ভয় ফিল করছেন, এবং ট্রাস্ট মি যে কোনো জায়গার লোকাল যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো অনেক বেশি ভয় ধরায়। মানে জাস্ট এই জায়গায় এই লোকাল মানুষদের মুখ থেকে শুনছেন আপনি ঘটনাগুলো, সুতরাং অবশ্যই ভয় না ধরিয়ে কোনো উপায় নেই। তামিম আমাদের তেঙ্গা চট্টগ্রাম থেকে SMS করেছেন, শৌকত আমাদের SMS করেছেন সাভার ক্যান্টনমেন্ট থেকে, ছাদের বসে তিনি শুনছেন। এছাড়াও অতুল আমাদের SMS করেছেন চিটাগং থেকে, এছাড়াও ফরোজা নাসরিন আমাদের SMS করেছেন ফুলবাড়িয়া থেকে, আমাদেরকে ফিরোজ এবং মাহমুদ আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন তিহান সহ আরো অনেকে। আমাদের আরো অনেক SMS করার ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার সাথে বসে আছেন আরো 4 জন নতুন অতিথি। আমি জানি না সবার, মাত্র আমাদের হাতের সময় আছে আসলে 5 মিনিট, এর মধ্যে সবাইকে সবার ঘটনা শোনা সম্ভব হবে না। 1 মিনিট করে দিলে কোনো ঘটনা এসে বলা হবে না। দেখা যাক কি করা যায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনার নামটা একটু কি? আচ্ছা শুনি, একটু কাছে এসে, এটা আমার মনে খুলে দিই। হ্যাঁ আচ্ছা, একটু কাছে এসে বলতে হবে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মাসুদ বলছি। আমি থাকি আগ্রাবাদ ব্যাপারীপাড়া। আচ্ছা, আপনার ঘটনাটা একটু বলেন, আর সরাসরি ঘটনায় চলে যায়, ছোট্ট করে, খুব ছোট করে। আমার ঘটনাটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। আমি আমার বাসাতে কিছু আছে, মানে কোনো কিছুর অস্তিত্ব আছে, এই জিনিসটা আমি ফিল করতে পারি। যেমন ধরেন যে বাসায় রাত্রেবেলা 2টা বা 3টার দিকে মনে হয় যে কেউ বাসার মধ্যে হাঁটতেছে বা আবছা কিছু আমি দেখতে পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমার বিয়ের পর যখন আমার বউ আমার বাসায় আসে, তো আমাদের যেই রুমটাকে নিয়ে মেনলি যে প্রবলেমটা হয়, তো সেই রুমে আমরা প্রথম অবস্থায় খাট না কেনার কারণে ফ্লোরম্যাট করে শুতাম। তো প্রথম দিন যখন আমরা শুতে গেলাম, তখন আমার ওয়াইফ বলতেছে যে বাসায় আমি খুব বাজে একটা স্মেল পাচ্ছি এবং জানালার পাশে কেউ একজন বসে আছে বা দাঁড়িয়ে আছে। তো আমি ওকে, ওর ভুল ভাঙার জন্য আমি জানালা পর্দা সরিয়ে বলতেছি কই, এখানে কেউ নাই। কেউ আমাকে সঙ্গে সঙ্গে রিপিট দিল যে না, তোমার পাশে সে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। তো এরপরে আর একটা সবচেয়ে মানে শকিং একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এর কিছুদিন পরে যখন আমার ওয়াইফ কনসিভ করে,
তো 3 মাসের মাথায় যে তো একদিন রাত্রেবেলায় সে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে, তো উঠার পরে হঠাৎ কি দেখে যে ভয় পায় তা জানি না। তো তার পরের দিনই আসলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এরপরেও আপনার এই বাসাতে মানে আমার ফ্রেন্ডরা যদি আসে, যেই সকল ফ্রেন্ড আছে তুলা রাশি, আমি সরাসরি বলতেছি যে সকল ফ্রেন্ডরা আছে তুলা রাশি, ওই ফ্রেন্ডরা আসলে ওরা কিছু না কিছু একটা ফিল করতে পারে। কারো কান গরম হয়ে যায়, মানে কেউ পাগলের মতো আচরণ করে। কিন্তু মানে আমি এখন পর্যন্ত মানে কোন জিনিসটাকে সামনাসামনি দেখি নাই, কিন্তু উপলব্ধি করি যে কিছু একটা এখানে অস্তিত্ব আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুতরাং লিব্রা, আজকে আপনাদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আশা করছি যে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমি কৌশিক কোটখানি থেকে আসছি। আচ্ছা, আপনারা ভূত এফএম হরর ক্লাব অলরেডি ওপেন করে ফেলেছেন না? এটা কি চট্টগ্রাম শহরের? জি। চট্টগ্রাম শহরের, ওকে। সো ঘটনা ছিল, আছে তো ঘটনা শোনার সময় নেই। ছোট্ট করে যদি বলতেন যে চট্টগ্রাম আসলে ভয় পাওয়ার মেইন কারণটা কি, আপনি কি মনে করেন? আসলে এটা বারোয়ালিয়ার দেশ হিসেবে খ্যাত, আর চট্টগ্রামে মানে বিভিন্ন সুফি দরবেশ এসব ছিল। আর চট্টগ্রামের বেসিক্যালি পাহাড় পর্বত আর পাশে কক্সবাজার সব মিলিয়ে মানে একটা মানে ভৌতিক আসলে রাতের দিকে চট্টগ্রামটা, যেমন আমরা যে জায়গায় আছি তার থেকে বেশি দূরে জিইসির মধ্যেও আসলে অনেক কিছু ঘটনা ঘটে। হ্যাঁ, তার পাশে ফয়েজ লেক, আমি অনেক ঘটনা শুনেছি, ফয়েজ লেকের অনেক ঘটনা শুনেছি। ওকে, আমরা পরবর্তী আপনার কাছে যে আপনার নামটা যদি কাইন্ডলি বলতেন। আমার নাম মোহাম্মদ জহির আব্বাস, আমি আসছি চট্টগ্রামের চকবাজার থেকে। আচ্ছা, আপনার চট্টগ্রামের চকবাজারে কি কোনো ঘটনা ঘটে? চকবাজার, হ্যাঁ ঘটে। আচ্ছা, কি ধরনের ঘটনা ঘটে? আমার সাথে যেটা ঘটেছিল 2013 সালে ঘটেছিল, এটি আমার বাসা কেন্দ্রিক। তো ওটা আসলে হয়েছিল আমার বাসায় আমরা যে 3 জন থাকতাম, 2 জন চাকরিজীবী ছিলেন। ওই দিন বৃহস্পতিবার রাতে চাকরিজীবীরা ওনাদের বাড়িতে চলে গিয়েছিলেন, আর আমি একাই ছিলাম বাসায়। আমি রাতের আর্লি ঘুমিয়ে গিয়েছিলাম এবং রাতের 3টার দিকে, 3:30টার দিকে আমার ঘুম ভাঙার পর দেখলাম যে আমার বাসায় একটি মেয়ে, অর্থাৎ গহনা পরা এবং বিয়ে শাড়ি পরা একটি মেয়ে আমার বাসায় টেবিলের পাশে ওখানে বসেছিল। তো আমি, যেহেতু শীতকাল ছিল, আমি ল্যাব থেকে উঠি নাই। পরে 3-4 মিনিট পর দেখলাম যে মেয়েটা উঠে আমার রুমের যে একটা টয়লেট ছিল ওটার ভিতর ঢুকার পর এবং ও মানে টয়লেটের কলটা ছেড়ে দিল। তো কিছুক্ষণ পর যখন দেখলাম যে পানিগুলা যখন কল থেকে পরে বালতি উপচিয়ে পড়ছে, আমি উঠলাম, উঠে টয়লেটের ওখানে নক করতে গিয়ে দেখলাম যে টয়লেটটা খোলা। তো আমি ভিতরে ঢুকে দেখলাম যে আসলে ওখানে কোনো মেয়ে ছিল না। ওকে, তো এটা আপনার বাসায় ঘটেছে? জি। ওকে, আপনার নামটা একটু প্লিজ বলবেন। আপনার কি নাম? হাই, আমি ইসা মোহাম্মদ তকিতা জোয়ার, আমি এসেছি হালিশহর নয়াবাজার। আপনার হাতে বই দেখছি, সুতরাং আপনিও ভূত এফএম এর একজন মেম্বার, হরর ক্লাবের মেম্বার হচ্ছেন। ওকে, সো তো কি আপনি শেষে আপনি একজন সায়েন্টিস্ট, রাইট নাকি? সায়েন্টিস্ট, আচ্ছা। সো আপনি কি সায়েন্টিস্ট? না, আপনি সায়েন্টিস্ট না। আচ্ছা, আপনার বাসা কোথায়? হালি শহরে কি আপনার এরকম কোন ঘটনা আছে? হালি শহরে আমাদের মৌসুমী আবাসিক নামে একটা এলাকা আছে, ওখানে একটা বিল্ডিং আছে, ডুপ্লেক্স বিল্ডিং। ওখানে কেউ 3 মাসের বেশি থাকতে পারে না। আচ্ছা, মানে ওখানে যারাই যায় তারাই কমপ্লেন করে, মানে মাঝরাতে বাচ্চার কান্নার আওয়াজ পায়। এবং রিসেন্টলি আমার ছোট বোন জারিন ওর একটা বান্ধবী ওখানে ছিল, তো ওরাও বললো যে মাঝরাতে ওরা প্রায় মানে বাচ্চার আওয়াজ শুনতো, এবং একদিন ওরা দরজা খুলে দেখে মানে ওখানে একটা বাচ্চার ছায়া, আর কি ছায়ার মতোই এরকম দেখে। এবং বিশেষ করে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখনো বাসায় গেলে দেখা যায় হাউস টু লেট, এবং বাসাটা শেষ পর্যন্ত মানে ওর মালিক বেঁচে দিতে যাচ্ছে আর কি। ওকে, আই গেস আমার বাইরে আর কেউ বাকি নাই, সুতরাং বাইরে কেউ বাকি না থাকে তাহলে আমি এখন সাইন আউট করব। এবং আমি দেখতে পাচ্ছি যে সেতু আমাদের এসএমএস করেছেন ফুর্তি থেকে, যে আমি নিউ ফ্রেন্ড ফুর্তি রনি, একটু দেখবেন যে বাইরে আর কেউ বাকি আছে কিনা। এছাড়াও দেখতে পাচ্ছি যে রীতা ময় আমাদের কোতোয়ালি থেকে এসএমএস করেছেন আমাদেরকে মামুন। এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তামিম ধানমন্ডি থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি পারভেজ এসএমএস করেছেন নরসিংদী থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জান্নাত রাজ। এছাড়াও সাব্বির টাঙ্গাইল থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও বাবু, এছাড়াও এস কে পারভেজ আমাদের এসএমএস করেছেন